তাহলে আমাদের আজকে রিউমাটোলজির সেকেন্ড পার্ট। আজকে টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখানে মেইনলি প্রেজেন্টেশন গুলো, এটার ইভ্যালুয়েশন গুলো দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে মনোআর্থ্রাইটিস। তাহলে নামের মধ্যে বোঝা আছে এটা হচ্ছে সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হবে। পরীক্ষায় খুব কমনলি মনোআর্থ্রাইটিস সিনারিও কোশ্চেন আসে, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন এবং সামটাইমস ট্রিটমেন্ট জানতে চাওয়া হয়। তো ডেভিশনের বক্সটিতে দেওয়া আছে, কিছু কজ দেওয়া আছে। ইউজুয়ালি পলিআর্থ্রাইটিস যে কজগুলো আছে এরা সবাই ইনিশিয়ালি মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা এমসিকিউ আসতে পারে, তবে বেশি সম্ভাবনা আসা হচ্ছে সিঙ্গেল ডোজ। এর মধ্যে আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে গাউট, সিউডো গাউট, হেমাটোসিস, আর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে স্পন্ডোলাইথাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টোপ্যাথিক আর্থ্রাইটিস, মানে সেরো নেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে সেগুলো মনো আর্থ্রাইটিস প্রেজেন্ট করতে পারে। কিন্তু এইগুলো ইউজুয়ালি আপনাকে পরীক্ষায় মনো আর্থ্রাইটিস দিয়ে দিবে না, এগুলো দিলে আপনার পলি আর্থ্রাইটিস সিনারিও দিয়ে দিবে। যদি এমসিকিউ আসে তাহলে এগুলো মুখস্থ দিবেন ট্রু ফলস। পরীক্ষার জন্য আমাদের সিঙ্গেল বেসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা। তাহলে সিনারিও কিভাবে দিতে পারে, আমরা যখন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম দেখবো, যেসব মনোআর্থ্রাইটিস বা পলিআর্থ্রাইটিস, আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে অনসেটটা, এটা কি একইও নাকি ক্রনিক অনসেট। সেকেন্ড আমরা দেখবো এটা কি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করছে নাকি লার্জ জয়েন্ট। থার্ড দেখবো হচ্ছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল। আর ফোর্থ একটা হচ্ছে এটা কি ইনফ্লেমেটরি টাইপ নাকি নন ইনফ্লেমেটরি টাইপ। তাহলে এই তিন চারটা ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারবো। তাহলে ফার্স্ট যেটা গাউট, তাহলে সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট বা মনোআর্থ্রাইটিসে আমাদের বললাম পরীক্ষা কোনটা কোনটা আছে, গাউট আছে, সিডো গাউট, রিঅ্যাক্টিভ, সেপ্টিক, অস্টিওআর্থ্রাইটিস। এই পাঁচটায় আপনি কমনলি সিনারিতে পাবেন। তাহলে এর মধ্যে গাউট, সিডো গাউট, রিঅ্যাক্টিভ, সেপ্টিক, এই চারটে হচ্ছে ইউজুয়ালি অ্যাকিউট প্রেজেন্টেশন। ক্রনিক হইতে পারেন তা না, তো পরীক্ষায় সাধারণত অ্যাকিউটটা দিবে। আর অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি ক্রনিক প্রেজেন্টেশন থাকে। এখন হচ্ছে গাউট কিভাবে দিতে হবে পরীক্ষায়। একটা হইতে পারে গাউটের ক্লাসিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে ফার্স্ট মেটাটার্সো ফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। তাহলে কোনো একটা পেশেন্টে যদি অ্যাকিউট অনসেট অফ পেইন, তারপর সুয়েলিং, টেন্ডারনেস অফ ফার্স্ট মেটাটার্সো ফ্যারিঞ্জিয়াল জয়েন্ট থাকে, অন্য কোনো কিছু যদি না দেওয়া থাকে, কিন্তু এইটুকু থাকলে দিস ইজ ডায়াগনস্টিক অফ গাউট। তাহলে এইটা একটা প্রেজেন্টেশন হইতে পারে যে কোনো একটা ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সে আসছে সাডেন অনসেট অফ পেইন অ্যান্ড সুয়েলিং অফ ফার্স্ট মেটাটার্সো ফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। আর কিছু না থাকলে দিস ইজ গাউট। এরপরে গাউট অন্যান্য জয়েন্ট ইনভলভমেন্ট হইতে পারে, সেক্ষেত্রে আপনার কিছু ক্লু দেওয়া থাকবে। মোস্ট কমনলি যেটা থাকে সেটা হচ্ছে ড্রাগ কজগুলো দেওয়া থাকে। তাহলে গাউটে কয়েকটা ড্রাগ আছে ইম্পর্টেন্ট, আমাদের একটা হচ্ছে পাইরিজিনামাইড। এটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের অ্যান্টিটিবি রেজিমের মধ্যে পাইরিজিনামাইড আছে। সো বেশিরভাগ আমাদের দেশে খুব কমনলি ড্রাগটা পেয়ে থাকে। তাহলে এটা একটা সিনারি দিতে পারে যে কোনো একটা পেশেন্টের টিবি ডায়াগনোস ছিল, তার অ্যান্টিটিবি ট্রিটমেন্ট শুরু করা হয়েছে, এখন পেশেন্ট জয়েন্ট পেন নিয়ে আসছে, মনোআর্থ্রাইটিস নিয়ে আসছে, ডায়াগনোসিস কি অথবা রেসপন্সিবল ড্রাগ কোনটা। তাহলে পাইরিজিনামাইড গাউট করতে পারে। এছাড়া লুপ ডায়াবেটিস, বিশেষ করে থাইরয়েড ডায়াবেটিস, এটা হচ্ছে গাউট করতে পারে। তাহলে এই ড্রাগ কজগুলো দিয়ে সিনারি আসতে পারে। আরেকটা আসতে পারে সিকেডি পেশেন্ট, তাহলে জেনারেল ফিলারের পেশেন্ট গুলো গাউটার রিস্ক থাকে বেশি। এছাড়া মাইলোপলিসাইটিস, লিম্ফোসাইটিস কিছু ডিজিজ আছে যেমন সিএমএল, তারপর হচ্ছে পলিসাইথেমিয়া রোগজাতেরা, এগুলো গাউট প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা যখন গাউট করবো তখন একটু ডিটেলস দেখবো। তাহলে এই ধরনের কোনো সিনারিও সাথে মনোআর্থ্রাইটিস, এরপর আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ডায়াগনোসিস কি, অথবা জিজ্ঞেস করতে পারে আপনার নেক্সট ইনভেস্টিগেশন কি। তাহলে নেক্সট ইনভেস্টিগেশন আমাদের জয়েন্ট এক্সপ্রেশন। আরেকটা কোশ্চেন করতে পারে জয়েন্ট এক্সপ্রেশন করলে এর ভিত্তিতে কি ফাইন্ডিংস পাবেন। তাহলে আমরা আগের দিন বলছিলাম ইউজের ক্রিস্টালে কিছু ফাইন্ডিংস বলছিলাম, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট আছে এটা মিডিয়াল শেপ, নেগেটিভ বাইরিফ্রেজেন্ট ক্রিস্টাল পাওয়া যায়। এরপর আসতে হবে ট্রিটমেন্ট, আমরা কর্পোরেশন ট্রিটমেন্ট আর ডিটেলস আলোচনা করবো। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট মিনিট হচ্ছে ফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট, এটা অ্যাকিউট অনসেট হবে অথবা কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। আর আমরা যদি জয়েন্ট এক্সপ্রেশন করি তাহলে নিউট্রাল শেপ, নেগেটিভ বাইরিফ্রেজেন্ট, ইউজের ক্রিস্টাল পাবো। সিউটা গাউটের ক্ষেত্রে টিপিক্যাল জয়েন্ট হচ্ছে
ইউজুয়ালি লার্জ জয়েন্ট, এবং এর মধ্যে সবথেকে কমন হচ্ছে নি জয়েন্ট ইনভলভমেন্ট হয় বেশি। এক্স রে করলে আমরা কন্ড্রোক্যালসিনোসিস পাবো, মানে এখানে যেগুলো কার্টিলেজ গুলো থাকে এগুলো ক্যালসিফিকেশন হবে। তাহলে এইটা পরীক্ষায় মেনশন করে দেয় যে একটা পেশেন্ট আসছে, নি জয়েন্ট পেইন নিয়ে সামনে হচ্ছে, এর সাথে কিছু রিস্ক ফ্যাক্টর দিতে পারে। এরপর দিবে আপনাকে যে এক্স রে করে কন্ড্রোক্যালসিনোসিস পাওয়া গেছে, ডায়াগনোসিস কি। আর যারা এমআরসি পার্ট 2 পরীক্ষা দিবেন, এমআরসি তে ছবি দিয়ে দেবে, নি জয়েন্টে একটা এক্স রে ছবি দিয়ে দিবে, ওখানে কন্ড্রোক্যালসিনোসিস দেখা যাবে। ইউজুয়ালি হিমোক্রোমাটোসিস সিনারি দিয়ে বেশি দেয় এগুলো। এখানে যদি আমরা জয়েন্ট এক্সপ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল, যেটা হচ্ছে রম্বয়েড শেপ, আর পজিটিভ বাইরেফিজিয়াম। তাহলে এই দুটো টার্ম মনে রাখা লাগবে, শেপটা কেমন আর এর নেগেটিভ নাকি পজিটিভ বাইরেফিজিয়াম। এরপর সে রিঅ্যাক্টিভ আর্থাইটিস। তাহলে রিঅ্যাক্টিভ আর্থাইটিস তো দুইটা সিনারিও থাকতে পারে, একটা হচ্ছে ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে, অথবা সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি থাকতে পারে। তাহলে আপনাকে দিয়ে দিবে যে একটা পেশেন্ট 2 সপ্তাহ আগে একটা ব্লাডি ডায়রিয়া হয়েছে, এরপরে জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং পেইন করছে, ডায়াগনোসিস কি। তাহলে ডায়রিয়া অথবা জেনিটাল কোনো ইনফেকশন বা সেক্সুয়াল ইনফেকশন যদি হিস্ট্রি থাকে, এরপরে যদি জয়েন্ট মোনার্টিসকে প্রেজেন্ট করে, আমাদের ডায়াগনোস হবে রিঅ্যাক্টিভ আর্থাইটিস। এরপরে সেপটিক আর্থাইটিস। সেপটিক আর্থাইটিস এটা হচ্ছে একই, এটা তো মেইনলি নি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, তবে অন্যান্য লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টের ইউজুয়ালি ইমিউনো সাপ্রেশনের হিস্ট্রি থাকে। পেশেন্ট দেখা যাচ্ছে ভেরি ওল্ড এজের ডায়াবেটিক পেশেন্ট, অথবা রিউমেটয়েড আর্থ্রাইটিস আগে থেকে ডায়াগনোস আছে, এই ধরনের কোনো একটা পেশেন্ট যদি মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের ডায়াগনোস হবে সেপটিক আর্থ্রাইটিস। তাহলে এই চারটাই হচ্ছে অ্যাকিউট অনসেট। এরপর আসি অস্টিওআর্থ্রাইটিস। তাহলে অস্টিওআর্থ্রাইটিসও সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট প্রেজেন্ট করতে পারে। পেশেন্ট গুলো থাকবে ইউজুয়ালি ওল্ড এজের, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এটা গ্রাজুয়াল অনসেট থাকবে, এটা লম্বা সময় হিস্ট্রি থাকবে। এরপর আমাদের ডিজিজ গুলো যখন ডিটেলস করবো তখন আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। তার এগুলো হচ্ছে যে ক্লাসিক্যাল সিনারিও, এটা মুখস্থ থাকলে পরীক্ষায় বুঝতে পারবে। মোস্ট কমন কাজ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখানে যে তিনটা আমরা বললাম পরীক্ষা, একটা ক্রিস্টাল আর্থ্রাইটিস, এর মধ্যে একটা হচ্ছে ইউজেড ক্রিস্টাল, আর হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট, তারপর সেপসিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তাহলে এই চারটা হচ্ছে আমাদের অ্যাকিউট মোনোআর্থ্রাইটিসের ডিফারেন্সিয়াল। পরীক্ষা সিঙ্গেল বেস আসলে এই চারটা দিয়ে আসবে। এর পাশে ইনভেস্টিগেশন, এটা তো অনেক সময় আমাদের কনফিউশন লাগে। মোনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে জয়েন্ট অ্যাসপিরেশন। বাকি যত কিছু বলো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস, ইনভেস্টিগেশন অফ চয়েস, জয়েন্ট অ্যাসপিরেশন। আর যদি আমরা অস্টিও আর্থ্রাইটিস চিন্তা করি, সেক্ষেত্রে তো গ্রাজুয়াল অনসেট থাকবে, ক্রনিক হিস্ট্রি থাকবে, সেক্ষেত্রে আমরা এক্স রে করবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে হেমাথোসিস। তাহলে হিমাথোসিস এখানে বাদ পড়ে গেছে। হিমাথোসিস ক্ষেত্রে কি হবে, পেশেন্টের রিকারেন্ট হিস্ট্রি থাকবে। ইউজুয়ালি নি জয়েন্টের বেশি ইনভলভমেন্ট হয়, অন্য জয়েন্টও হইতে পারে। তাহলে পেশেন্ট ইউজুয়ালি থাকবে একটু ইয়ং এজ, রিকারেন্ট জয়েন্ট সোয়েলিং থাকবে, এবং ইউজুয়ালি দেখা যাবে তার একটা ট্রমা হিস্ট্রি আছে। যে কোনো একটা পেশেন্ট দেখা 18 বা 20 বছর বয়স, সে ফুটবল খেলতে গেছে বা কোনো একটা খেলা করতে গেছে, তারপরে তার জয়েন্ট সোয়েলিং এবং টেন্ডিনেস হয়েছে। তো এই হিস্ট্রিটা রিকারেন্ট দেখা যাচ্ছে, প্রায় সে ছোটখাটো আঘাত পাইলে তার জয়েন্টটা সোয়েলিং হয়ে যায়। এবং এর সাথে এই ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, অথবা তার একটা হিস্ট্রি দিতে পারে যে প্রিভিয়াসলি তার কোনো একটা জায়গায় কেটে গেছিল, বা সার্কামসিশন করার সময় বা টুথ এক্সট্রাকশনের সময় তার ব্লিডিং বন্ধ ছিল না, মানে তার যে একটা ব্লিডিং ডিসঅর্ডার আছে, এরকম একটা হিস্ট্রি দিয়ে দিবে। এই ধরনের একটা পেশেন্ট যদি রিকারেন্ট জয়েন্ট সোয়েলিং, জয়েন্ট পেইন প্রেজেন্ট করে, ডায়াগনোস হবে হিমাথোসিস। সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হবে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 লেভেল দেখা। তাহলে অস্টিওআর্থ্রাইটিস এবং হিমাথোসিস এই দুইটা ক্ষেত্রে ইনভেস্টিগেশন একটু ডিফারেন্ট। বাকি সব মোনোআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হবে জয়েন্ট অ্যাসপিরেশন। তাহলে এখানে যে চারটা আছে এর সাথে হিমাথোসিসটা যোগ করতে হবে, হিমাথোসিসটাও সিনারিও পরীক্ষায় আসে। এর হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডায়াগনোসিস হবে সেই অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট ডিস প্রশ্নে দেখবো। একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে আপনি আগে ইনভেস্টিগেশন করবেন নাকি আগে ট্রিটমেন্ট দিবেন। তাহলে সেপটিক যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, কালচার রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না। আইভি অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন কমপ্লিট পেন্ডিং দ্য রেজাল্টস অফ কালচার। আপনি স্যাম্পলটা পাঠিয়ে দিবেন, দিয়ে এমপ্যাথিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করবেন। এরপরে কালচার রিপোর্ট আসলে সেই অনুযায়ী যদি আপনি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা লাগে চেঞ্জ করবেন। তবে ট্রিটমেন্ট শুরু করার জন্য কালচার রিপোর্টের জন্য ওয়েট করা যাবে না। এটা সেপটিক আর্থাইটিসের ক্ষেত্রে হোক বা এমনি সেপসিসের ক্ষেত্রে হোক, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে।
এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে এটা আপনি প্র্যাকটিস করবেন। কোনো পেশেন্ট যদি আপনি সেপসিস চিন্তা করেন বা সেপটিক আর্টারি চিন্তা করেন, তাহলে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক আগে কাউকে জন্য স্যাম্পল করে দিবেন, তারপর অ্যান্টিবায়োটিক শুরু করবেন। কাউকে রিপোর্ট আসলে কয়েকদিন সময় লাগবে। রিপোর্টটা আসলে তারপর আপনি দেখবেন সেন্সিটিভিটি আপনি যেটা দিচ্ছেন সেটা আছে কিনা। যদি সেন্সিটিভ থাকে সেটা কন্টিনিউ করবেন, আর যদি দেখেন যে সেটা রেজিস্ট্যান্ট আছে অন্য কোনো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করবেন। তবে অ্যান্টিবায়োটিকটা রেজাল্টটা আগে শুরু করে দিতে হবে। তাহলে মনোঅ্যাথলেটিস সিনারিও আমরা পাইলাম এই 5টা সিনারিও। পলিঅ্যাথলেটিস, তাহলে পলিঅ্যাথলেটিসের মধ্যে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস, একটা হচ্ছে ভাইরাল আর্থ্রাইটিস। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা পরীক্ষায় সিঙ্গেল বেড বেশি আছে। বাকি যেগুলো আছে দেখেন, জুভেনাইল ইউরোপেটিক আর্থ্রাইটিস এটা খুব একটা আসে না। সার্কোইডোসিস মাঝে মাঝে আসতে পারে, তবে সার্কোইডোসিস টিপিক্যাল সার্কোইডোসিস আসে না। সার্কোইডোসিস একটা ভ্যারিয়েন্ট আছে যেটা অ্যাকুট প্রেজেন্টেশন করে, খুব সম্ভবত লো সিনোভ এর একটা নাম। আমরা যখন সার্কোইডোসিস করবো তখন দেখবে ওইটার যে সিনারি আছে, তবে পলিঅ্যাথলেটিস সিনারিও ইউজুয়ালি আসে না। এরপর আসে টিবি, টিবিও ইউজুয়ালি পরীক্ষা রকম দেয় না। এরপর আসে গাউট, আর এটা হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট আর্থ্রাইটিস। তাহলে গাউট আর সিডো গাউট ক্রনিক প্রেজেন্টেশনও হতে পারে, তো পরীক্ষায় আপনাকে ক্রনিক প্রেজেন্টেশন দিবে না। পরীক্ষা যদি আপনাকে দেয় তাহলে একটু প্রেজেন্টেশন দিবে। তাহলে এমসিকিউর জন্য আমরা সবগুলো মনে রাখবো কোনটা কোনটা কোন পলিঅ্যাথলেটিস করতে পারে। সিঙ্গেল বেস্টের জন্য আমাদের প্রথম 6টা ইম্পর্টেন্ট বেশি। তাহলে আলাদা করবেন কিভাবে? আমাদের ফার্স্ট হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা বললাম ফার্স্টে দেখবো ডিউরেশন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি ক্রনিক হিস্ট্রি থাকবে আপনার, লম্বা টাইমের হিস্ট্রি থাকবে। এরপরে হচ্ছে এটা কোন জয়েন্ট স্মল ইনভলভমেন্ট করতেছে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে স্মল এন্ড লার্জ জয়েন্ট দুইটা ইনভলভমেন্ট হবে। স্মল জয়েন্ট বলতে মেনলি বোঝায় যে হাতের আঙুলের যে জয়েন্ট গুলা, মানে প্রক্সিমাল এই ইন্টারফ্যাঞ্জিয়াল জয়েন্ট। একটা হচ্ছে প্রক্সিমাল ইন্টারফ্যাঞ্জিয়াল জয়েন্ট, একটা হচ্ছে ডিস্টাল ইন্টারফ্যাঞ্জিয়াল জয়েন্ট। এরপরে আসে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। আর লার্জ জয়েন্ট বলতে আমরা মেনলি বুঝি নি জয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, তারপর হাতে চিন্তা করলে এলবো, তারপর শোল্ডার জয়েন্ট, এগুলো। তার রিমোটেড অ্যাথলেটিক্স ক্ষেত্রে স্মল এন্ড লার্জ জয়েন্ট সবগুলো ইনভলভমেন্ট হবে। প্রেজেন্টেশন হবে সিমেট্রিক্যাল, মানে দুই পাশে একই রকম প্রেজেন্টেশন থাকবে। দেন হচ্ছে আপার এন্ড লোয়ার লিম্ব দুইটাই ইনভলভমেন্ট হবে। তার মানে রিমোটেড অ্যাথলেটিক্সে কোনো কিছু বাদ যাবে না। এখানে একটা স্পেসিফিক, সেটা হচ্ছে রিমোটেড অ্যাথলেটিক্সের ক্ষেত্রে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট বেশি ইনভলভমেন্ট থাকবে, ব্লু কালার দিয়ে দেওয়া রয়েছে। তাহলে রিমোটেড অ্যাথলেটিক্সে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল ইনভলভমেন্টটা কম হবে, প্রক্সিমালটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইটা মাথায় রাখতে হবে, কারণ কিছু সিনারিওর ক্ষেত্রে কনফিউশন তৈরি হবে, তখন আমরা দেখবো টিআইপি ইনভলভমেন্ট হয়েছে নাকি ডিআইপি ইনভলভমেন্ট হচ্ছে। তাহলে এটাই ইম্পর্টেন্ট। এরপর আসি অস্টিওআর্থ্রাইটিস। তাহলে অস্টিওআর্থ্রাইটিসে একটা প্রেজেন্টেশন আমরা পড়লাম যে শুধু সিঙ্গেল মোনো আর্থ্রাইটিস প্রেজেন্টেশন হতে পারে, আরেকটা প্রেজেন্টেশন হতে পারে সিমেট্রিক্যাল বায়োলেটারাল প্রেজেন্টেশন। রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে আমাদের ইনভলভমেন্ট ছিল পিআইপি, আর অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে আমাদের টিআইপি এন্ড ডিআইপি দুইটাই ইনভলভমেন্ট হয়। আর একটা হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পল জয়েন্ট। তাহলে এটা একটু অ্যাটিপিক্যাল, এটা মনে হয় অস্টিওআর্থ্রাইটিসের জন্য। তাহলে পিআইপি ডিআইপি এন্ড ফার্স্ট কার্পো মেটাকার্পল জয়েন্ট। আর অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি ইনভলভমেন্ট হচ্ছে লার্জ জয়েন্ট গুলা, যেমন হচ্ছে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, তারপর হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, এই টাইপের। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কয়েকটা পার্থক্য আছে। এরপর সোরিয়াটিক আর্থ্রাইটিস। সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন খুবই ভ্যারিয়েবল, তবে মেইন প্রেজেন্টেশন হচ্ছে এটা অ্যাসিমেট্রিক্যাল। তাহলে প্রথম দুইটা আমরা করছিলাম কি সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, ফার্স্ট আমরা পাইলাম হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন। তবে সোরিয়াটিক আর্থ্রাইটিস সামটাইমস রিউমাটয়েড আর্থ্রাইটিস লাইক প্রেজেন্টেশন হতে পারে। আলাদা করে কি হবে পরের লাইন আসতেছে। তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস দেখেন টিআইপি এবং ডিআইপি জয়েন্ট দুইটাই ইনভলভ হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে শুধু টিআইপি ছিল। তাহলে কোনো একটা পেশেন্টের যদি সোরিয়াটিক এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে কনফিউশন লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে টিআইপি ইনভলভ হয়েছে নাকি টিআইপি এন্ড ডিআইপি বোথ ইনভলভ হয়েছে। তো দুইটা ইনভলভমেন্ট হয়, দিস ইজ মলটিপল অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। এর সাথে কি থাকবে? এর সাথে সোরিয়াসিস হিস্ট্রি থাকতে পারে পেশেন্টের, পেশেন্টের নিজের স্ক্রিনটা থাকতে পারে, অথবা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। তাহলে ফ্যামিলি হিস্ট্রিটা সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি ক্লিনিক্যালি কোনো পেশেন্টের সোরিয়াটিক আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি নিব, ফ্যামিলিতে সোরিয়াসিস আছে কিনা, অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে কিনা, বা ড্যাকলাইটিস এগুলো আছে কিনা। তাহলে সোরিয়াসিস একটা স্কোরিং সিস্টেম আছে, সেখানে ফ্যামিলি হিস্ট্রিটা স্কোরিং পয়েন্ট আছে। আর কি থাকতে পারে? নেইল চেঞ্জ থাকতে পারে, নেইল ক্লিপিং, অনাইকোলাইসিস। তাহলে যদি কোনো পেশেন্টের নেইল চেঞ্জ থাকে, তাহলে দিস ইজ
ইন multiple of psoriatic arthritis। এছাড়া কি থাকতে পারে, ড্যাকটাইলাইটিস থাকতে পারে। ড্যাকটাইলাইটিস মানে পুরো ফিঙ্গারটাই সোলেন হয়ে যায়। আর হচ্ছে এনথেসাইটিস থাকতে পারে। তাহলে এই ধরনের ফিচার গুলো যদি থাকে, তাহলে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস আগে চিন্তা করবো। তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস সাথে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাথে। আলাদা করবো কি ভাবে বললাম, রিউমাটয়েড আর্থ্রাইটিসে পিআইপি বেশি ইনভলভমেন্ট থাকে, সোরিয়াটিকে পিআইপি এন্ড ডিআইপি বোথ ইনভলভমেন্ট থাকে। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসে সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন, সোরিয়াটিকে অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন। সোরিয়াটিকে এক্সট্রা কি থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, ড্যাকটাইলাইটিস থাকতে পারে, আর নেইল চেঞ্জ থাকতে পারে। তাহলে আমরা যখন সিনারিও দেখবো তখন এই যেগুলো খেয়াল করবো যেগুলো আছে কিনা। এর পাশে এক্সিয়াল স্পন্ডলাইটিস, এর মধ্যে আছে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যেগুলো আছে, মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, তারপরে এন্টোপ্যাথিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এগুলা। তাহলে এগুলোর ক্ষেত্রে একটা কমন হিস্ট্রি থাকবে হচ্ছে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন। আমরা যখন মাসকুলোস্কেলেটাল সিস্টেম করবো দেখবেন প্রায় ইনফ্ল্যামেটরি টার্ম আসছে। তাহলে ইনফ্ল্যামেটরি পেইন গুলো একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইগুলা অ্যাক্টিভিটির সাথে কমে, রেস্ট নিলে বেশি হয়। নর্মালি আমরা যে পেইন গুলা পাই, মেকানিক্যাল ব্যাক পেইন বলি বা ট্রমা পেইন বলি, এগুলো সাধারণত অ্যাক্টিভিটির সাথে বেড়ে যায়। কিংবা অস্টিওআর্থ্রাইটিস, এই পেশেন্ট গুলো কি বলবে, যখন সে কাজ করে তখন ব্যথা পারে, রেস্ট নিলে তার ভালো লাগে। আর ইনফ্ল্যামেটরি যে পেইন গুলা, এগুলো একটু উল্টা। ইনফ্ল্যামেটরি পেইন গুলা ইউজুয়ালি অ্যাক্টিভিটির সাথে সাথে পেইনটা কমতে থাকে, যখন পেশেন্ট রেস্ট থাকে তখন তার পেইনটা বেশি হয়। তাহলে এই ধরনের পেশেন্ট গুলো একটা ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনের হিস্ট্রি থাকবে। আর কি থাকবে, লোয়ার লিম্বটা বেশি ইনভলভমেন্ট হবে, তার মানে তার নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট বা হিপ জয়েন্ট, এই ধরনের ইনভলভমেন্ট বেশি থাকে, বিশেষ করে নি জয়েন্ট ইনভলভমেন্ট। আর এখানে ইনভলভমেন্ট হবে মিড সাইজ এন্ড লার্জ জয়েন্ট, এখানে কিন্তু কোনো স্মল জয়েন্ট ইনভলভমেন্ট নাই। তাহলে আগে আমরা যেগুলো পড়ছিলাম সোরিয়াটিক, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তিনটাতে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট ছিল, লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট ছিল। অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস ক্ষেত্রে মেইন ইনভলভমেন্ট হবে লার্জ জয়েন্ট। তাহলে আমরা যদি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিসটা পরে চিন্তা করবো। এরপর আসি এসএলই। তাহলে এসএলই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা বড় পার্থক্য হচ্ছে এসএলই তে ইউজুয়ালি স্মল জয়েন্ট গুলো বেশি ইনভলভমেন্ট হয়, মানে পিআইপি, ডিআইপি, মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, মেটাটার্সাল জয়েন্ট, এগুলো বেশি ইনভলভমেন্ট হবে। লার্জ যে জয়েন্ট গুলো আছে, যেমন নি জয়েন্ট বলি, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, যেগুলো লার্জ জয়েন্ট, এগুলো এসএলই তে ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় না। আর একটা হচ্ছে কি, এসএলই তে জয়েন্ট ডিফর্মিটি থাকে না, রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্ট ডিফর্মিটি থাকবে। তাহলে এই সবগুলো আমরা কনসিডার করবো। আর কি থাকবে এসএলই ক্ষেত্রে, টিপিক্যাল যে সিনারিও গুলো যেমন এসএলই র্যাশ, ফটোসেন্সিটিভিটি, পোলার আলসারেশন, অ্যালোপেশিয়া, এগুলা এসএলই ক্ষেত্রে বেশি পাবে। এরপর হচ্ছে ভাইরাল আর্থাইটিস। ভাইরাল আর্থাইটিসটা ইম্পর্টেন্ট। ভাইরাল আর্থাইটিসের ক্ষেত্রে স্মল জয়েন্ট গুলো বেশি ইনভলভ হয়, সিমেট্রিক্যাল থাকে। তার মানে এসএলই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুইটার সাথে কনসিডার হতে পারে। পার্থক্য করতে হবে কিভাবে, ভাইরাল আর্থাইটিস ক্ষেত্রে একটা প্রোড্রোমাল ইলনেস থাকবে, তার মানে তার পেশেন্টের ফিভার, হেডেক, মেলাইস, এই ধরনের কিছু থাকতে পারে। আর একটা হচ্ছে ডুরেশন। ভাইরাল আর্থাইটিস গুলো ইউজুয়ালি সেলফ লিমিটিং, ইউজুয়ালি এগুলো 3 মাসের বেশি পারসিস্ট করে না। যদি কোনো একটা পেশেন্টের সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট পলিঅ্যাথলেটিস থাকে, ডিউরেশনটা 3 মাসের কম হয়, সেক্ষেত্রে ভাইরাল অ্যাথলেটিস আমাদেরকে ডিফারেন্সিয়াল লাগবে। তবে এসএলই রিউমাটয়েড এগুলোর ক্ষেত্রে দেখবেন আপনি 6 মাস হিস্ট্রি বা 1 বছর হিস্ট্রি, লম্বা সময় হিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে ভাইরাল অ্যাথলেটিসটা এক্সটেনশন হয়ে যাবে। ভাইরাল অ্যাথলেটিসের মধ্যে আমাদের জন্য বেশি কমন হচ্ছে চিকুনগুনিয়া আছে, তারপরে রেট্রো ভাইরাল আছে, পালু ভাইরাস আছে, আর ভাইরাস আছে যেগুলো অ্যাথলেটিস করতে পারে। তাহলে শর্ট ডিউরেশন, স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, সাথে একটা প্রোড্রোমি হিস্ট্রি এবং সামটাইমস র্যাশ, সেক্ষেত্রে আমাদের ভাইরাল একটা ডিফারেন্সিয়াল আসবে, যদিও এটা খুব একটা পরীক্ষা আসে না। তাহলে প্রথম পাঁচটা আমাদের সিঙ্গেল টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর নিচের গুলো পড়বেন শুধু এমসিকিউ জন্য, যে কোন কোনগুলো পলিঅ্যাথলেটিক্স প্রেজেন্ট করতে পারে। বাট সিঙ্গেল টেস্টের ক্ষেত্রে নিচের 4-5টা কখনোই কনসিডার করবেন না। যদি আপনি স্ট্রংলি মনে হয় যেগুলো হইতে পারে, তাহলে বুঝবেন যে কোশ্চেন খুব কঠিন হয়েছে, নাহলে আপনি রং সাইডে রেখেছেন। ঠিক আছে, তাহলে প্রথম 6টা পলিঅ্যাথলেটিক্স জন্য। আর মনোঅ্যাথলেটিক্স জন্য আমরা যে 5টা বললাম, গাউট, সিউডো গাউট, সেপটিক আর্থ্রাইটিস, হেমাটোস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। তাহলে এখানে 5টা, আর এখানে 5টা, এগুলো হচ্ছে সিঙ্গেল টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। এর পাশে এক্সট্রা আর্টিকুলার ফিচার অফ ইনফ্লামেটরি অ্যাথাইটিস। এটা আসলে এখান থেকে মুখস্থ করাটা কঠিন বেশি, আমরা যখন কোনো একটা স্পেসিফিক সিরিজ পড়বো সেখান থেকে পড়লে এটা ভালো মনে থাকবে। জাস্ট এখানে একটু ওভারভিউ করে দেয়। তাহলে সোরিয়াসিস এবং
নেইল সেন্স, এটা আমরা একটু আগে বললাম সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকবে। এবার সেই রেনল্ডস ফেনোমেনন। রেনল্ডস ফেনোমেনন আমরা জানি সবাই যে কোল্ড এক্সপোজারে পেশেন্টের ফিঙ্গারে কালার চেঞ্জ হয় এবং সে পেইন এবং টিংলিং সেন্সেশন ফেল করে। রেনল্ডস ফেনোমেননের মোস্ট কমন কজ হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, বিশেষ করে লোকালাইজ যে টাইপটা সেটাতে এটা বেশি কমন। রেনল্ডস ফেনোমেননে ফার্স্ট কজ বললে আমরা বলবো সিস্টেমিক স্ক্লেরোসিস। এছাড়া এসএলই অ্যান্ড ফসফোলিপিড সিনড্রোম, এগুলো তো রেনল্ডস ফেনোমেনন থাকতে পারে, সামটাইমস শোকজার সিনড্রোমে থাকতে পারে। ফটোসেন্সিটিভিটি আমরা সবাই জানি এসএলই তে থাকে। লিভিডো রেটিকুলারিস, তাহলে এটা হচ্ছে স্কিন র্যাশ, এটা হচ্ছে লেস লাইক বলে, মানে জালের মতো একটা র্যাশ থাকে যা ইউজুয়ালি লোয়ার লিম্বে। কি কারণ হতে পারে? এখানে দুইটা দেওয়া আছে, এসএলই এন্ড অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম। আমাদের পরীক্ষায় সিনিয়রের জন্য আরো দুটো লাগবে। এর মধ্যে একটা হচ্ছে কোলেস্ট্রল এম্বোলিজম, কোলেস্টেরল এম্বোলিজম, আর একটা হচ্ছে পলিঅ্যাটারাইটিস নোডোসা বা প্যান। এটা হচ্ছে এক ধরনের ভাস্কুলাইটিস। পলিঅ্যাটারাইটিস নোডোসা, কোলেস্ট্রল এম্বোলিজম, এসএলই অ্যান্ড ডিফসফোলিপিড সিনড্রোম, এই চারটা পরীক্ষার সিনারিওতে লিভিডো রেটিকুলারিসের আপনার হচ্ছে যে সিনারিওতে মেনশন করা থাকতে পারে। তার এই চারটা কথা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এরপরে বাকি যেগুলো খুব একটা লাগে না। ওরাল আলসারটা ইম্পর্টেন্ট। রিউমাটোলজিক্যালের মধ্যে ওরাল আলসারের তিনটা ডিফারেন্সিয়াল আসবে। এর মধ্যে পরীক্ষায় যেটা বেশি দেয় সেটা হচ্ছে বেসেল সিরিজ। যদি কোনো পেশেন্টের রিকারেন্ট ওরাল আলসার থাকে, রিকারেন্ট সেন্ট্রাল আলসার থাকে, এর সাথে আদার্স কিছু ছিল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বেসেল চিন্তা করবো। এরপরে এসএলই রিঅ্যাক্টিভ অ্যাসাইটিসও ওরাল আলসার থাকতে পারে। তাহলে ওরাল আলসারের কজগুলা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা বাদে আমরা জিআইটি তো অলরেডি পড়ে আসছি, যে ক্রোনস ডিজিজে আর একটা সিলিয়াক ডিজিজে ওরাল আলসার থাকতে পারে। এরপরে কিছু ড্রাগস আছে, যেমন নিকোড্যান্ডিল, তারপর সম্প্রতি ইনহিবিটর আছে, ড্রাগস কজগুলো আছে। তাহলে ওরাল আলসারের কজগুলো পড়তে হবে। নোটগুলো আমাদের কয়েকটা লাগে না। মেইনলি আমরা তিনটা ক্ষেত্রে পাই, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটা পাইতে পারে, একটা রিউমাটিক ফিভারে পাইতে পারে, তো বেশি ইম্পর্টেন্ট না। এর পাশে ইউভাইটিস, তাহলে ইউভাইটিসটা ইম্পর্টেন্ট। ইউভাইটিসটা আমরা পাই কোথায় কোথায়? যেগুলো হচ্ছে যে এই যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস, এগুলোতে পাই। সার্কোটিস পাইতে পারি, বেসেলস পাইতে পারি, আর হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক পাইতে পারি। কনজাংটিভাইটিস আমরা জানি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের যে তিনটা টিপিক্যাল সেটা থাকে, কনজাংটিভাইটিস, ইউজারসাইটিস, একটা কি ছিল যেন, একটা মতো আর্থ্রাইটিস, বলতে না, এপিসক্লেরাইটিস এবং স্ক্লেরাইটিস, এই দুটো পাওয়া যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে ভাস্কুলাইটিস। তাহলে এই তিনটা একটু পার্থক্য জানা লাগে। এফসিবিএস লাগে না খুব একটা, হেমাটোপিতে লাগতে পারে। তাহলে এপিসক্লেরাইটিস, স্ক্লেরাইটিস, কনজাংটিভাইটিস, ইউভাইটিস সবগুলোতেই কমন হচ্ছে কি? রেডনেস অফ আই, রেড আই থাকে। এর মধ্যে এপিসক্লেরাইটিসটা শুধু রেড আই থাকে, আর কোনো কিছু থাকে না। স্ক্লেরাইটিসে এর সাথে থাকবে হচ্ছে পেইনফুল থাকবে, তবে ভিজুয়াল কোনো ডিস্টারবেন্স ইউজুয়ালি থাকে না। ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে হচ্ছে ইউভাইটিসে, ভিজুয়াল ডিস্টারবেন্স। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি বিনাইন কন্ডিশন হচ্ছে এপিসক্লেরাইটিস, এর থেকে একটু খারাপ হচ্ছে স্ক্লেরাইটিস, আর সব থেকে খারাপ বা ইমার্জেন্সি হচ্ছে ইউভাইটিস। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের ইমার্জেন্সি হচ্ছে ইউভাইটিসটা। তাহলে পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেয় কোন একটা ফিচার দিয়ে, দেখা গেছে মনে ইউভাইটিসের জন্য এই যে এক্সাইল স্পন্ডাইলাইটিস বা বেসিক ডিজিজ আমাদের সিনারি দিয়ে দিবে যে পেশেন্টের রেডনেস অফ আই আছে, ভিজুয়াল ডিস্টারবেন্স আছে, নেক্সট স্টেপ কি। তাহলে এমআরসিতে এই ধরনের কোশ্চেন পড়ে। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা ইউভাইটিস সাসপেক্ট করি, তাহলে পেশেন্টটা আর্জেন্ট অপথলমোলজিক্যাল কনসালটেশন লাগবে, মানে অপথলমোলজিস্টের কাছে আমাদের পেশেন্টকে রেফার করতে হবে। এপিসিলাইটিস এবং স্ক্লেরাইটিসের ক্ষেত্রে এত ইমার্জেন্সি না, এগুলো আপনি সিমপ্টমেটিক ট্রিটমেন্ট দিলে হবে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে ইউভাইটিসটা একটা অপথলমোলজিক্যাল ইমার্জেন্সি। এর পাশে অ্যাওর্টিক ভালভ বা রুট ডিজিজ, তাহলে এই সেলের B27 রিলেটেড স্পন্ডলো আর্থাইটিস বা সেলো নেগেটিভ যে আর্থাইটিস আছে, এগুলোর ক্ষেত্রে পেশেন্টের অ্যাওর্টিক ভালভ বা রুট ডিজিজ থাকতে পারে, পেশেন্টের অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকতে পারে। আমরা যখন আমরা কার্ডিওলজি করবো তখন দেখবো অ্যাওর্টিক রিগার্জিটেশনের কজের মধ্যে স্পন্ডলো আর্থাইটিস এগুলো আছে। এটা ইউরেথ্রাইটিস, এটা থাকে রিঅ্যাক্টিভ আর্থাইটিস এবং স্পন্ডাইটিস থাকতে পারে। তাহলে এই এক্সট্রা আর্টিকুলার যে ম্যানিফেস্টেশন গুলো আছে, এগুলো এখান থেকে পড়তে পারে। সাথে আমরা যখন ডিজিজ পড়বো তখন ডিজিজ গুলো থেকে পড়ে নেবো। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষা আসে না।
তারপর সাম কমন কজেস অফ জেনারেলাইজড পেইন, এটা এমসিকিউর জন্য পড়বেন, বাকি দরকার নেই। এরপর আসি কজেস অফ প্রক্সিমাল মাসল উইকনেস, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আপনাকে প্রক্সিমাল মাসল উইকনেস এর সিনারিও দিয়ে খুব কমনলি কোশ্চেন আসে। তাহলে প্রক্সিমাল মাসল উইকনেস বলতে আমরা মেইনলি বুঝি হচ্ছে লোয়ার লিম্বের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে হিপের যে মাসল গুলো আছে, হিপ গার্ডেলের মাসল, আর আপার লিম্বের ক্ষেত্রে শোল্ডার গার্ডেলের মাসল, এগুলো উইকনেস থাকে। পেশেন্টটা কমপ্লেন কি থাকবে, পরীক্ষা তো ডিরেক্ট আপনাকে দিবে না যে প্রক্সিমাল মাসল উইকনেস আছে। পরীক্ষাতে আপনাকে বলবে যে পেশেন্ট গুলা বসা থেকে উঠতে গেলে কষ্ট হয়, অথবা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে তখন উঠতে কষ্ট হয় বা উঠতে পারে না। যখন পেশেন্ট গুলো ইউজুয়ালি আমাদের কমপ্লেন করে, যখন আমরা ওয়ার্ডে বা চেম্বারে বা আপনার হাসপাতালে আসবে, তখন তাদের কমপ্লেন থাকে কি, যখন বাথরুমে বসা থেকে উঠতে হয় তখন তাদের কষ্ট হয়, গাড়িতে উঠতে গেলে কষ্ট হয়, বা রিক্সা উঠতে গেলে কষ্ট হয়। আর যদি আপার লিম্বের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে মানে হাত উপরে উঠে যে কাজগুলো করতে হয়, যদি সে টিচার হয় বা মানে উপরে লেখালেখি হয়, বোর্ডে লেখালেখি করতে হয়, তাহলে এগুলো যদি একটা কমপ্লেন থাকে। যখন তারা বোর্ডে লিখতে যায় বা হাত চোখে কোনো কাজ করতে যায়, যেমন মাথা সরানো বা উপরে কোনো কিছু তুলতে যাওয়া, মানে অ্যাবভ শোল্ডার অ্যাক্টিভিটি যেগুলো, তাহলে সেগুলোর ক্ষেত্রে তাদের উইকনেস ফিল করে। তাহলে একটা হচ্ছে যে লোয়ার লিম্বের ক্ষেত্রে আছে হিপ গার্ডেলের মাসেলের যে ফাংশন গুলো সেগুলো উইক থাকবে, আর আপার লিম্বের ক্ষেত্রে শোল্ডার গার্ডেলের যে মাসেল আছে, সেই মাসেলের যে অ্যাক্টিভিটি আছে এগুলো উইকনেস থাকবে। তাহলে এই উইকনেসে কি কি কজ আছে, এগুলো দিয়ে পরীক্ষা সিনারি আছে খুব কমনলি। এর মধ্যে যেগুলো পরীক্ষায় বিশেষ সেগুলো যে ব্লু কালার দিয়ে মার্ক করা আছে, তাহলে পলিমায়াসাইটিস, ডার্মাটোমায়াসাইটিস, মাইসথিনিয়া গ্র্যাভিস, এরপর এন্ডোক্রাইনের মধ্যে কুশিং সিনড্রোম, মেটাগুলির মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা অস্টিওম্যালেশিয়া, আর ডিএক্স এর মধ্যে স্টেরয়েড আর স্প্লিন। এইগুলো পরীক্ষা সিঙ্গেল বেসে বেশি আছে। বাকি অন্যান্য যে কলগুলো আছে সেগুলো আপনাকে এমসিকিউর জন্য পড়তে হবে, মুখস্থ করতে হবে। তাহলে পলিমায়াসাইটিসের সিনারিও কেমন থাকে, পেশেন্টের সিমেট্রিক্যাল পেইনফুল মাসল উইকনেস থাকে। দুইটা টার্ম ইউজ করতে, একটা সিমেট্রিক্যাল থাকবে আর একটা মাসল পেইন থাকবে। সব পেশেন্টের যে মাসল পেইন থাকে এমন না, তবে ক্লাসিক্যাল যে সিনারিও বা পরীক্ষার যে সিনারিও থাকবে সেখানে ইউজুয়ালি মাসল পেইনের কথা মেনশন করা থাকবে। ডার্মাটোমাইসিটিসের পার্থক্য হচ্ছে পলিমাইসিটিস শুধু মাসল পেইন থাকে, মাসল উইকনেস থাকে। ডার্মাটোমাইসিটিস এর সাথে স্কিন ইনভলভমেন্ট থাকবে, মানে বিভিন্ন ধরনের স্কিন র্যাশ পাওয়া যায়। আমরা জানি তিন ধরনের র্যাশ পাওয়া যায়, একটা হচ্ছে পেরিঅরবিটাল সোয়েলিং বা হেলিটোরাল র্যাশ, তারপরে সল ডিস্ট্রিবিউশনে সল র্যাশ থাকে, যেটা আপার ব্যাক, তারপর আপার চেস্ট এবং নেক রিজনে থাকে। আর একটা হচ্ছে গটন স্প্যাকুল পাওয়া যায়। তাহলে কোন একটা পেশেন্টের যদি প্রক্সিমাল মাসল উইকনেস এর সাথে স্কিন র্যাশ থাকে, তাহলে আমাদের ডায়াগনোস হবে ডার্মাটোমাইসাইটিস। যদি কোনো স্কিন র্যাশ না থাকে, শুধু মাসল উইকনেস থাকে, সেক্ষেত্রে ডায়াগনোস হবে পলিমাইসাইটিস। এর সাথে আমরা কাইন্ড কি পাইতে পারি, ক্রিয়েটিন ফসফোকাইনেসটা বেশি থাকতে পারে, অ্যালডোলেজ লেভেল বেশি থাকতে পারে। কনফার্ম করার জন্য আমরা কি করবো, মাসল বায়োপসি করবো। এখানে মাসল বায়োপসিটা আমরা কোন জায়গা থেকে করবো, এটা জানার জন্য আমরা এমআরআই করি। তাহলে এমআরআই করে আমরা যেখানে দেখবো মাসলের প্রবলেম আছে বা ইনফ্লামেশন বেশি আছে, সেখান থেকে আমরা বায়োপসি স্যাম্পল দিব। তাহলে কয়েকটা আমরা কথা বললাম। শুধু যদি প্রক্সিমাল মাসল উইকনেস থাকে, মাসল পেইন থাকে, দ্যাট ইজ পলিমায়াসাইটিস। এর সাথে যদি স্কিন র্যাশ বা স্কিন ইনভলভমেন্ট থাকে, ডার্মাটোমায়াসাইটিস। ইনজেকশন করলে আমরা ক্রিয়েটিনিন কাইনেস বেশি পাইতে পারি, অ্যালডোলেজ বেশি পাইতে পারি। কনফার্ম করার জন্য আমরা মাসল বায়োপসি করবো। আর মাসল বায়োপসিটা কোন জায়গা থেকে নিব, এটা দেখার জন্য এমআরআই করবো। পলিমায়াসাইটিস এবং ডার্মাটোমায়াসাইটিস গুলা ইউজুয়ালি ম্যালিগনেন্সির সাথে অ্যাসোসিয়েট থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি কোন স্মল সেল লাং কার্সিনোমা, এছাড়া হচ্ছে আপনার ব্রেস্ট কার্সিনোমা, তারপরে জিআইটি কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। তাহলে আমাদের পলিমায়াসাইটিস বা ডার্মাটোমায়াসাইটিস ডায়াগনোসিস হলে আমাদের নেক্সট সিস্টেম হবে ম্যালিগনেন্সি এক্সক্লুড করা। তাহলে আমরা ব্রেস্ট ক্যান্সার এক্সক্লুড করার জন্য আমরা ম্যামোগ্রাফি করবো, ব্রেস্ট এক্সরে করবো, সিটি টেস্ট করবো, তারপর জিআইটি যে ক্যান্সার মার্কার সেগুলো দেখবো। তাহলে পরীক্ষা নিরীক্ষা কোশ্চেন আসে আপনাকে পলিমায়াসাইটিস বা ডার্মাটোমায়াসাইটিস সিনারিও দিয়ে দিবে যে এটা কনফার্ম হয়েছে, আপনার নেক্সট স্টেপ কি। তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে কি, ম্যালিগনেন্সি এক্সক্লুড করা। ইনফেকশন বডি মায়াসাইটিসটা খুব একটা পরীক্ষা আসে না, একটু রেয়ার, জানা দরকার নেই। অবশ্য যারা ইমার্সিপি দিবেন তাদের জন্য ইনফেকশন বডি মায়াসাইটিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডিফারেন্স কি, পলিমায়াসাইটিস এবং ডার্মাটোমায়াসাইটিসে বেশি ইনভলভমেন্ট হচ্ছে লোয়ার লিম্ব, আর ইনফেকশন বডি মায়াসাইটিস ইনভলভমেন্ট হবে আপার লিম্ব। পলিমায়াসাইটিস এবং ডার্মাটোমায়াসাইটিস হচ্ছে সিমেট্রিক্যাল, ইনফেকশন বডি মায়াসাইটিস হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। মানে ইনফেকশন বডি মায়াসাইটিসে আপার লিম্ব বেশি ইনভলভমেন্ট হবে, অ্যাসিমেট্রিক্যাল পজিশন থাকবে, ইউজুয়ালি ফ্লেক্সার মাসলগুলো বেশি ইনভলভমেন্ট হয়। আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ড হচ্ছে
এখানে সিপিকে লেভেলটা ইউজুয়ালি নর্মাল থাকতে পারে অথবা মাইল্ড রাইজ থাকে। পলিমাইসাইটিস ডার্মাটোমাইসাইটিস ইউজুয়ালি দেখবেন কয়েক হাজার ইউনিট হয়ে যায় ক্রিয়েটিন কাইনেজ লেভেলটা। ইনফেকশন বডি মাইসাইটিসে এত বেশি বাড়ে না। আর একটা হচ্ছে বায়োপসি করলে কাইনেজ ডিফারেন্ট পাওয়া যায়। এর সিরিয়াস জন্য এত কিছু দরকার নেই, তবে তারা ইউনিভার্সিটি দিবে, তারা বায়োপসি কাইনেজ লাগবে। এর পাশে মাইসিনিয়া গ্যাভিস, তাহলে মাইসিনিয়া গ্যাভিসের একটা ক্লাসিক্যাল সিনারি হচ্ছে এগুলা ওয়ার্কিং ডে লাস্ট দিকে বাড়তে থাকে, মানে এট দ্য ইভিনিং বা ডে এন্ড অফ ওয়ার্কিং ডে উইকনেসটা বেশি হয়, অথবা এক্সারশন যত বেশি হবে তত উইকনেস হবে, অথবা যত বেশি কাজ করতে থাকবে তত উইকনেসটা বাড়তে থাকবে। এই ধরনের একটা সিনারি দেওয়া থাকে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো ইনফ্লামেটরি মায়োসাইটিস, যেমন পলিমাইসাইটিস, ডার্মাটোমাইসাইটিস, এইগুলোর ক্ষেত্রে লোয়ার লিম্ব ইনভলভমেন্টটা বেশি থাকে। মায়োসিনের ক্ষেত্রে আপার লিম্ব ইনভলভমেন্টটা বেশি হবে, মানে শোল্ডারের মাসল উইকনেস বেশি থাকবে। আর মায়োসিনিক গ্রেভিসে অকুলার ইনভলভমেন্ট থাকবে, যেমন পেশেন্টের ডিপ্লোপিয়া থাকতে পারে, তারপর হচ্ছে টোসিস থাকতে পারে। এইগুলো পলিমাইসাইটিস গুলো ডার্মাটোমাইসাইটিস থাকবে না। তাহলে এই ধরনের বিভিন্ন ফিচার দিয়ে আপনাকে আলাদা করতে হবে প্রক্সিমাল মায়োপ্যাথির কজ কোনটা। এর পাশে কুচিং সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের প্রোলংড স্টেরয়েড ক্ষয় হিস্ট্রি থাকতে পারে। এর সাথে পেশেন্টের ডায়াবেটিস থাকবে, হাইপারটেনশন থাকবে, পেশেন্টের ক্যাটারাক্ট থাকতে পারে, অস্টিওপোরোসিস থাকতে পারে। এই ধরনের ফিচার দিয়ে আমরা কুচিং সিনড্রোম ডায়াগনোস করবো। অস্টিওমাইলাসিসের ক্ষেত্রে আপনার পেশেন্টের হিস্ট্রি দিবে যে পেশেন্টের ল্যাক অফ সান এক্সপোজার আছে। তাহলে এই ধরনের একটা ফিচার দিবে যে তার সান এক্সপোজার খুব একটা নাই, সাথে তার ক্যালসিয়াম লেভেল কম, ফসফেট লেভেল কম। এরপর আপনাকে দিয়ে ডায়াগনোসিস কি। রিয়াজ কজ গুলো অনেক সময় এমসিকিউ আসে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে স্ট্যাটিন। আমরা জানি যে অ্যাপোফাসফেটিন বা ডোসোলাফেটিন যেগুলো ইউজ করে থাকি লিপিড লরিং এজেন্ট হিসেবে, স্ট্যাটিন বিকজ প্রক্সিমাল মায়োপ্যাথি করতে পারে। আরেকটা হচ্ছে স্টেরয়েড। তাহলে সিঙ্গেল বেসটার জন্য যেগুলো ব্লু কালারের মার্ক আছে, এগুলো সিনারিও পড়বেন, কিভাবে ডায়াগনোস করবেন, কিভাবে কনফার্ম করবেন। আর এমসিকিউর জন্য সবগুলো কাজ বুঝতে করা লাগবে। এরপর আসি ব্যাক পেন। তাহলে ব্যাক পেনের জন্য আমরা সবচেয়ে কমন যেটা প্রেসক্রাইব হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। তাহলে মোস্ট কমন কজ অফ অ্যাকিউট ব্যাক পেন ইন পিপল 20 to 55 years old হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। তাহলে more than 90% of episode it is usually acute and has every lifting and bending। তাহলে পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে, পেশেন্টের যে কোনো ভারী কোনো জিনিস তুলতে গেছে বা হঠাৎ করে কোনো একটা প্রেশার পড়ছে, তারপর তার পেইনটা শুরু হয়েছে, ইউজুয়ালি অ্যাকিউট অনসেট থাকবে। তাহলে এই ধরনের যদি পেইন থাকে তাহলে আমরা সেটা বলবো মেকানিক্যাল ব্যাক পেন। তাহলে মেকানিক্যাল ব্যাক পেনের ক্ষেত্রে ইউজুয়ালি কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না, এখানে লেখা আছে ইনভেস্টিগেশন আর নট রিকোয়ার্ড ইন পেশেন্টস উইথ অ্যাকিউট মেকানিক্যাল ব্যাক পেন। তাহলে একটা পেশেন্ট অ্যাকিউট মেকানিক্যাল ব্যাক পেন নিয়ে আসলে আমরা ইনভেস্টিগেশন কখন করবো এটা ইম্পর্টেন্ট। একটু পরে আমি আসতেছি। যদি কোনো পেশেন্টের 6 সপ্তাহ বেশি পেইন থাকে অথবা রেড ফ্ল্যাগ সাইন থাকে, সেক্ষেত্রে আমরা ইনজেকশন করবো। ইনজেকশন অফ চয়েস কি হবে? এমআরআই। তাহলে এটা পরীক্ষার সময় আছে যে অ্যাকিউট ব্যাক পেনের ক্ষেত্রে যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে আমাদের ইনজেকশন অফ চয়েস কোনটা? তাহলে আমরা ইনজেকশন করলে এমআরআই করবো। এক্স রে করলে ইউজুয়ালি তেমন কোনো ফাইন্ডিংস আমরা পাই না। যদি না তার পেশেন্টের কোনো মেজর ফ্র্যাকচার থাকে বা স্পন্ডোলিসিস থাকে, ইউজুয়াল যে লো ব্যাক পেনের কজগুলো সেটাতে এক্স রে তে খুব একটা ফাইন্ডিংস পাবো না। এই জন্য আমাদের ইনজেকশন অফ চয়েস হবে এমআরআই। তো এখানে কিছু কথা লেখা আছে, যেমন মেকানিক্যাল ব্যাক পেনের ক্ষেত্রে আমরা বললাম যে ইনজেকশন লাগে না, তবে যদি কোনো পেশেন্টের ক্লিনিক্যাল এভিডেন্স থাকে স্পাইনাল কর্ড আর নার্ভের কম্প্রেশনের অথবা কোঅর্ডিনেশনে, তাহলে সেক্ষেত্রে আমরা এমআরআই করতে হবে। এর পাশে ইনফ্লামেটরি ব্যাক পেইন ডিউ টু এক্সিয়াল স্পন্ডালাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে আমি একটু আগে বলছিলাম যে ইনফ্লামেটরি ব্যাক পেনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, এদের মর্নিং স্টিফনেস থাকে এবং রেস্টে পেইনটা বেশি হয়, এবং যখন তারা মুভমেন্ট করে বা অ্যাক্টিভিটি করে তখন এই পেইনটা আস্তে আস্তে কমতে থাকে এবং পেশেন্ট ভালো ফিল করে আর কি। আর ইনফ্লামেটরি ব্যাক পেনের ক্ষেত্রে যেগুলো অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকে, এগুলো ইউজুয়ালি হয় কাদের ক্ষেত্রে? less than 40 years of age। তাহলে কোনো একটা পেশেন্ট যদি ইয়ং বা মিডল এজের পেশেন্ট যদি ইনফ্লামেটরি ব্যাক পেনে কমপ্লেন করে, তাহলে আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়াল হবে অ্যাক্সিয়াল স্পন্ডালাইটিস। এটা আমরা যখন ডিজিজ পড়বো তখন দেখবো ওখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, লো ব্যাক পেন 3 মাসের বেশি থাকা লাগবে, বয়স কম হওয়া লাগবে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমি তখন দেখবো। এটা হচ্ছে কজেস অফ লো ব্যাক পেন। তাহলে লো ব্যাক পেনের কজ এমসিকিউ আসতে পারে, সিঙ্গেল বেস্ট আসতে পারে।
মোস্ট কমন কজ আমরা কি বললাম, মেকানিক্যাল লো ব্যাক পেইন, এটা হচ্ছে মোস্ট কমন কজ। পরীক্ষায় সিনারিও আছে প্যাজেস ডিজিজ আর হচ্ছে এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তাহলে প্যাজেস ডিজিজটা হবে কাদের ক্ষেত্রে? ইউজুয়ালি ওল্ড এজ পেশেন্ট হয়, বয়স যাদের 50 বা 60-এর বেশি তাদের ক্ষেত্রে। আর একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে এদের এএলপি লেভেলটা অনেক বেশি থাকে। তাহলে ওল্ড এজ, এএলপি লেভেলটা অনেক বেশি, সাথে লো ব্যাক পেইন, ডায়াগনোস হবে প্যাজেস ডিজিজ। আর এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস হবে ইউজুয়ালি একটু ইয়ং পেশেন্টের, বয়স হবে 40-এর কম, ইয়ং বা মিডল এজ পেশেন্ট বলা যেতে পারে। এদের ক্ষেত্রে এএলপি থাকবে নর্মাল, কিন্তু ইনফ্লামেটরি যে মার্কার গুলো আছে সিআরপিএসআর এগুলো বেশি থাকতে পারে। তাহলে এগুলো আমরা ডিজিজ পড়াশোনায় দেখবো। তাহলে কজেস অফ লো পেন এটা এমসিকিউ পড়বেন, আর প্যাজের ডিজিজ আর অ্যাক্সিয়াল স্পন্ডা আর্থ্রাইটিস এই দুটো হচ্ছে আমরা সিঙ্গেল বেস্টের জন্য পড়বো। এরপর হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন ফর পসিবল স্পাইনাল প্যাথোলজি। তাহলে একটা কথা বলছিলাম, কোনো পেশেন্টের যদি পারসিস্টেন্ট ব্যাক পেইন থাকে মোর দেন 6 উইকস অথবা রেড ফ্ল্যাগ সাইন থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের ইনভেস্টিগেশন করবো এবং আমাদের ইনভেস্টিগেশন হবে এমআরআই অফ স্পাইন। তাহলে রেড ফ্ল্যাগ সাইন কি কি আছে এটা আমাদের জানা লাগবে। কোনো পেশেন্টের বয়স যদি এক্সট্রিম হয়, মানে ভেরি ইয়ং পেশেন্ট অথবা ভেরি ওল্ড পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা এমআরআই করতে হবে। কোনো পেশেন্ট যদি পারসিস্টেন্ট পেইন থাকে আনরিলিভ বাই রেস্ট, তাহলে আমি বলছিলাম মেকানিক্যাল বেড পেইন গুলো ইউজুয়ালি রেস্ট নিলে পেশেন্টের পেইনটা কমে। যদি কোনো পেশেন্ট এমন হয় যে পেশেন্ট রেস্ট নেওয়ার পরেও তার পেইন কমতেছে না, তাহলে সেক্ষেত্রে এটা একটা রেড সাইন। থোরাসিক পেইন, তাহলে আমরা জানি যে টিবি বা পটস ডিজিজ হয় কোথায়? থোরাসিক রিজিয়ন। তাহলে এই রিজনে যদি পেশেন্ট পেইন কমপ্লেন করে, তাহলে এটা একটা রেড সাইন। তাহলে মেকানিক্যাল যে পেইন গুলো হয় এগুলো হয় ইউজুয়ালি লাম্বার রিজিয়ন, তাহলে থোরাসিক পেইনটা সিগনিফিকেন্ট। পেশেন্ট যদি কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি থাকে, যেমন টিবি, ম্যালিগনেসি, এইচআইভি স্প্রেড, সিস্টেমিক স্টেরয়েড ইউজ বা অস্টিওপোরোসিস, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন করতে হবে। এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ টিবি, ম্যালিগনেসি বা স্টেরয়েড অস্টিওপোরোসিস এগুলো সবগুলোর ক্ষেত্রে পেশেন্টের বনি ড্যামেজ হতে পারে, ভার্টিব্রাল ড্যামেজ হতে পারে, ভার্টিব্রাল ফ্র্যাকচার থাকতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের ইনজেকশন করে দেখতে হবে। পেশেন্টের যদি কোনো সিস্টেমিক ফিচার থাকে, যেমন নাইট শিফট থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, কাফ থাকতে পারে, ফিভার থাকতে পারে, মানে টিবি বা ম্যালিগনেসি সাসপেক্টিভ যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন করতে হবে। আর একটা হচ্ছে মেজর ট্রমা, মেজর ট্রমার ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে। এক্সামিনেশন ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমরা যদি নিউরোলজিক্যাল কোনো ফিচার পাই অথবা যদি কোনো ডিফর্মিটি পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। নিউরোলজিক্যাল পেশেন্ট যদি কোনো বায়োলজিক্যাল ইনভলভমেন্ট থাকে, বা পেশেন্ট যদি কোনো সেন্সরি ডেফিসিট থাকে, বা রেডিকুলার পেইন বা নার্ভ কম্প্রেশনের কোনো ফিচার থাকে, পেশেন্ট যদি আমরা কোনো মাসল উইকনেস পাই বা যদি মাসল ওয়েস্টিং পাই, তাহলে এই ধরনের কোনো ফিচার আমরা যদি পাই, সেক্ষেত্রে আমাদেরকে ইনভেস্টমেন্টটা দেখতে হবে কোনো আন্ডারলাইন কজ আছে কিনা। এর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ রেডিকুলার পেইন। তাহলে রেডিকুলার পেইন পাইলে আমরা বললাম যে ইনভেস্টমেন্টটা দেখতে হবে, তাহলে রেডিকুলার পেইনের ফিচার কি এটা আমাদের জানা লাগবে। রেডিকুলার পেইনের যে পেশেন্টগুলো থাকে, এরা ইউজুয়ালি লো ব্যাক পেনের থেকে লেগ পেন বেশি বলবো। তাহলে রোগ এসে বলবে তার পায়ের নিচের অংশের দিকে বেশি ব্যথা করে, বেশি ঝিনঝিন করে, লো ব্যাক পেনটা তার অত বেশি সিগনিফিকেন্ট। আর একটা কি পেইন রেডিয়াস বিয়ন্ড, মানে রোগীর ব্যথাটা থাকবে হাঁটুর নিচের দিকে বেশি থাকবে, উপর থেকে নিচ পর্যন্ত। কিন্তু আমাদের কাছে নিউরোপ্যাথিক পেইন আলাদা করে আমরা পেশেন্টকে অনেক সময় হিস্টেশন বলি যে আপনার ব্যথা কি হাঁটুর উপর পর্যন্ত নাকি হাঁটুর নিচেও এই যে ঝিনঝিনে বা চিনচিন ব্যথা করে বা সুই ফুটার মতো ব্যথা করে। তাহলে যদি হাঁটুর নিচের দিকেও ব্যথাটা এক্সটেনশন থাকে, তাহলে এটা ইউজুয়ালি নিগেট করে রেডিকুলার পেইন বা নার্ভ কম্প্রেশন আছে। আর একটা আমরা কি করি, স্ট্রেট লেগ রেস্ট টেস্ট করি। তাহলে এই টেস্ট করে যদি লেগ পেইনটা বাড়ে, তাহলে এটা ইন্ডিকেট করে রেডিকুলার পেইন। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে এমআরআই করে দেখতে হবে নার্ভ কম্প্রেশন আছে কিনা। এটা হচ্ছে কর্ডিকুলার সিনড্রোম। তাহলে কর্ডিকুলার সিনড্রোম এবং কোনাস মেডুলারি সিনড্রোম এই দুটা পার্থক্য এবং ফিচার করতে হবে। এটা অঙ্কোলজিতে ডিটেলস আছে, ওখান থেকে আমরা পড়বো। এরপর আসে মেকানিক্যাল লো ব্যাক পেনের ফিচার। তাহলে এটা ইম্পর্টেন্ট, কারণ মেকানিক্যাল লো ব্যাক পেনের ক্ষেত্রে ইউজুয়ালি আমাদের কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না। তাহলে মেকানিক্যাল লো ব্যাক পেনের কি কি ফিচার আছে? ফার্স্ট আছে পেইন ভ্যারিস উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানে পেশেন্ট যখন অ্যাক্টিভিটি করবে তখন তার পেইন বাড়বে, পেশেন্ট যখন রেস্টে থাকবে পেইনটা ভালো থাকবে। পেশেন্টের একটা সাডেন হিস্ট্রি থাকবে এবং প্রিসিপিটিং হিস্ট্রি থাকবে, লিফটিং আর বেন্ডিং। মোস্ট অফ দ্য কেসেস 90% ক্ষেত্রে 6 উইকস এর পেশেন্টের রিকভারি হয়ে যায়। যদি এর বেশি পারসিস্ট হয় তখন আমাদের অন্য ডিফারেন্সিয়াল চিন্তা করতে হবে।
এরপর সে পেইন লিমিটেড টু ব্যাক অর আপার লেগ, নো ক্লিয়ার কাট নার্ভ ডিস্ট্রিবিউশন, নো সিস্টেমিক ফিচার। মানে রেড ফ্ল্যাগ যে সাইন আছে কোনোটাই তার থাকবে না। এরপর শোল্ডার পেন আমাদের খুব একটা পরীক্ষা আসে না, শুধু একটা জানলে হবে ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। তাহলে এটা ক্ষেত্রে সবচেয়ে মোস্ট কমন অ্যাসোসিয়েশন হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট। এছাড়া স্ট্রোকের পেশেন্ট গুলো ফ্রোজেন শোল্ডার বা অ্যাডসিভ ক্যাপসুলাইটিস থাকতে পারে। পেনের একটা প্যারাসিস্টিস আছে, সেটা হচ্ছে এটা অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট দুই জায়গাতে পেইন থাকে, এবং বেশি রেস্ট্রিকশন থাকে শোল্ডার এলিভেশন এবং এক্সটার্নাল রোটেশন। তাহলে এই কথাগুলো মনে রাখা লাগবে। একটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের বেশি হয়, আর একটা হচ্ছে স্ট্রোকের পেশেন্ট হইতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট দুইটাতে পেইন এবং রেস্ট্রিকশন থাকবে, শোল্ডার এলিভেশন এবং এক্সটার্নাল রোটেশন এই দুটাতে রেস্ট্রিকশন বেশি থাকবে। তাহলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার সিঙ্গেল বেস্ট আসতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ড শোল্ডার পেন এগুলো পরীক্ষা করে টাকা দেখে নিই। এটা হচ্ছে এলবো পেন। তাহলে এলবো পেনটা পরীক্ষায় আসে, এখানে আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টেনিস এলবো বা ল্যাটারাল হিউমেরাল এপিকন্ডাইলিটিস, আর একটা হচ্ছে গলফার এলবো। তাহলে টেনিস এলবোটা হয় কোথায়? মেনলি ল্যাটারাল এপিকন্ডাইলে হয়। আমাদের ল্যাটারাল এপিকন্ডাইলে আমাদের মাসেল যে অ্যাটাচমেন্ট থাকে, ইউজুয়ালি এক্সটেন্সর যে মাসেল গুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট থাকে। তো এখানে পেইন হলে যে এডিশন হবে এক্সটেন্সর ফোরামে। আর যখন রিস্ট এক্সটেনশনের রেজিস্ট্যান্স তৈরি হবে, মানে প্রোগ্রামটা যখন এক্সটেনশন অবস্থা থাকবে, তখন যদি রেজিস্ট্যান্স দেয় তখন পেইনটা বেশি ফিল করবে। এটা পাবো আমরা কোথায়? টেনিস এলবোতে, যারা টেনিস খেলে, যে লন টেনিস যেসব প্লেয়ার তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়। কোথায় হবে? ল্যাটারাল এপিকন্ডাইলে, যে এডিশন থাকে এক্সটেন্সর ফোরামে। আর গলফাস এলবোর ক্ষেত্রে পুরো উল্টাটা হবে, মিডিয়াল এপিকন্ডাইলে পেইন ফিল করবে, যে এডিশন হবে ফ্লেক্সর ফোরামে। আর পেইনটা রিপ্রোডিউস হবে কখন? যখন রেজিস্ট্যান্ট অ্যাক্টিভিটি থাকবে এগেনস্ট দিস ডিটেকশন। কারণ এগুলোর ক্ষেত্রে ফ্লেক্সর মাসল গুলা মিডিয়াল, সরি, আমাদের নর্মাল অ্যানাটমি আছে মিডিয়াল এপিকন্ডাইলে ফ্লেক্সর মাসল গুলো অ্যাটাচ থাকে। তাহলে টেনিস এলবো এবং গলফাস এলবো কোথায় পেইন হয়, কোথায় রেডিয়েশন হয়, আর এটা কখন রিপ্রোডাকশন হয়, মানে কোন ধরনের মুভমেন্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে পেইনটা বেশি হবে, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ডায়াগনোসিস জানতে চাওয়া হয় আমাকে। এর পাশে ডিএকুইভ্যালেন্স স্টেনোসাইনোভাইটিস, এটা খুব একটা আসে না, জাস্ট আপনার জানা লাগবে কোনটা ইনভলভমেন্ট হয় এখানে। টেন্ডন শীত অফ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এন্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। আর এই পেইনটা রিপ্রোডিউস করা যায় একটা সাইনের মাধ্যমে, mark pain on post ulnar deviation of wrist with thumb here across the patient's thumb। মানে আপনার আমাদের যে আহ, চারটা আঙুল আছে, পাঁচটা আঙুল, এর মধ্যে আমরা যদি থামটাকে করে নিই, চেস করে নিই, এরপরে হাতটাকে যদি আমরা আলনা সাইডে ডেভিয়েট করি তখন পেশেন্টটা বেশি ফিল করবে, পেইনটা বেশি ফিল করবে। তাহলে এই ধরনের একটা সিনারিও অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, খুব বেশি কমন না। হিপ পেইন খুব একটা আসলে নি পেইন আসতে পারে, তাহলে নি পেইন হচ্ছে মোস্ট কমন কজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এছাড়া আমরা বললাম যে যদি অ্যাকিউট নি পেইন প্রেজেন্ট করে, অ্যাকিউট পেইন এন্ড সোয়েলিং অফ নিজার, সেক্ষেত্রে আমরা গাউট, সিউডো গাউট, সেপ্টিকাইটিস, ডিঅ্যাক্টিভাইটিস এগুলো চিন্তা করবো। আর পেশেন্ট যদি রিকারেন্ট থাকে তাহলে হিমাটোসিস আমাদের দিকে চলে আসবে। এরপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে রিউমাটোলজির ক্ষেত্রে আমরা কয়েক ধরনের অ্যানালিসিস ইউজ করতে পারি। আমরা ইউজুয়ালি প্যারাসিটামল ইউজ করি ফার্স্ট চয়েস হিসেবে মাইল্ড টু মডারেট পেইনে। আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনএসআইডি। কারণ এনএসআইডি কয়েক ধরনের আছে, একটা হচ্ছে সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর, আর একটা আছে যেটা কক্স এবং কক্স টু দুইটাকে ইনহিবিট করে, সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটর। তাহলে পরীক্ষার সময় এক্সাম্পল আসতে পারে সিলেক্ট প্লাস ইনহিবিটরস কারা আর নন সিলেক্টিভ কারা। সিলেক্টিভের মধ্যে ইম্পর্টেন্ট আছে সিলেক্টক্সিব আর একটা হচ্ছে ইটরকক্সিব, আর আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন এগুলো নন সিলেক্টিভ ড্রাগস। এনএসআইডি সাইড ইফেক্টস সব পরীক্ষা এমসিকিউ আসতে পারে। এর মধ্যে এমসিকিউর জন্য সবগুলো ইম্পর্টেন্ট, সিঙ্গেল বেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে জেস্টিয়াল নেফ্রাইটিস। আর এনএসআইডি গুলো ফ্লুইড রিটেনশন করতে পারে, রিনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে, জাস্ট রিডিং দেখলে হবে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো এমসিকিউর জন্য পড়বেন, রিকমেন্ডেশন ফর এনএসআইডি। তাহলে এটা আমাদের টেকনিক্যাল লাইফ অনেক বেশি লাগে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। এনএসআইডি ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে যেসব পেশেন্ট ওয়ার্ফিন পাচ্ছে তাদের ক্ষেত্রে এনএসআইডি অ্যাভয়েড করতে হবে। এনএসআইডি গুলো লোয়েস্ট ডোজে শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে শর্ট টাইম দেওয়া। এরপর হচ্ছে
দুইটা এনএসআইডি একসাথে ইউজ করা যাবে না। আর এনএসআইডি দেওয়ার সময় অবশ্যই একটা পিপিআই প্রেসক্রাইব করতে হবে। তাহলে এগুলো অনেক এমসি কাটতে পারে। আর প্র্যাকটিক্যাল লাইফেও আমাদের এটা লাগে, যখন আমরা যেহেতু এনএসআইডি খুব ফ্রিকোয়েন্টলি প্রেসক্রাইব করি। পরীক্ষার জন্য আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএমআরডি। তাহলে ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগস এর মধ্যে আমরা খুবই কমনলি পেয়েছি মিথোট্রিক্সেট। তাহলে মিথোট্রিক্সেট কিভাবে কাজ করে? এটা হচ্ছে ফলিক অ্যাসিড রিডাক্টেজ ইনহিবিট করে এবং প্রিভেন্টস ফর্মেশন অফ টেট্রাহাইড্রোফোলেট। আমরা হিমাটোলজি পড়াশোনা বলছিলাম যে টেট্রাহাইড্রোফোলেটটা আমাদের লাগছে ডিএনএ সিনথেসিসের সময় লাগে। তাহলে মিথোট্রিক্সেট কি করতেছে? টেট্রাহাইড্রোফোলেট ফর্মেশন হইতেছে না, তাহলে ডিএনএ সিনথেসিস হবে না, সেল গুলা ডিভিশন হবে না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাহলে মিথোট্রিক্সেট একটা অ্যাডভাইস হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এছাড়া মিথোট্রিক্সেট হেপাটাইটিস করতে পারে, হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, মানে এটা হেপাটোটক্সিক। এরপরে পেশেন্ট এমএসআর কি করতে পারে? হিমোনাইটিস করতে পারে, আর ক্রনিক কন্ডিশনে পালমোনারি ফাইব্রোসিস করতে পারে। স্যার এটা বন্যা সাপ্রেশন করে, আর এটা তেরাটোজেনিক। তাহলে প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে মিথোট্রিক্সেট ট্যাবলেট করতে হবে। তাহলে প্রেগনেন্সিতে কোন কোন ড্রাগ সেফ, কোন কোন ড্রাগ আনসেফ, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মিথোট্রিক্সের অন্যান্য যে সাইড ইফেক্ট আছে যেমন জিআই ডিস্টারবেন্স, এটা পরীক্ষা খুব একটা আসে না, এমসিকিউ আসতে পারে। পরীক্ষার জন্য সিগন্যাল বেসড জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস এবং হেপাটিক ফাইব্রোসিস বা হেপাটোটক্সিসিটি, বন্যা সাপ্রেশন, পালমোনারি ফাইব্রোসিস এবং তেরাটোজেনিসিটি। আর মিথোট্রিক্সের সাথে আমাদেরকে অবশ্যই ফলিক অ্যাসিড সাবলিমেশন দিতে হবে। এরপরে সালফাসালাজাইন। সালফাসালাজাইন ক্ষেত্রে জিআই ডিসব্যালেন্স থাকতে পারে, লিভার ফাংশন সাবনর্মাল হতে পারে। তবে সাবস্টেন্সের ক্ষেত্রে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে সাবস্টেন্স স্কিন র্যাশ করতে পারে। তাহলে কোন কোন ড্রাগ স্কিন র্যাশ করে, এটা অনেক এমসিকিউ আসে। এরপর সাবস্টেন্সের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা রিভার্সিবল অ্যাজিওস্পার্মিয়া করে। তাহলে কোনো পেশেন্টের, মেল পেশেন্টকে যদি আমরা সালফাসালাজাইন প্রেসক্রাইব করি তাহলে তাকে কাউন্সিলিং করে বলতে হবে যে এটা স্পার্ম কাউন্ট কমায় দেয়, তবে এটা রিভার্সিবল, মানে ড্রাগ বন্ধ করলে তখন আবার স্পার্ম কাউন্ট আগের মতো নর্মাল হয়ে যাবে। তাহলে এটা পরীক্ষা আসতে পারে। সালফাসালাজাইন ইজ সেফ ডিউরিং প্রেগনেন্সি। তাহলে কয়েকটা ড্রাগ আছে যেগুলো প্রেগনেন্সি আমরা ইউজ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে সালফাসালাজাইন, আর একটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, আর একটা হচ্ছে অ্যাজাথ্রোপিন। এটা তো পরীক্ষা আসছিল যে হট ডিএমআরডিস আর সেফ ইন প্রেগনেন্সি। তাহলে সালফাসালাজাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথ্রোপিন এগুলো প্রেগনেন্সিতে সেফ। এর পাশে লেপ্রোনোমাইড। লেপ্রোনোমাইডের বেশ একটা সাইড ইফেক্ট আছে, এটা টেরাটোজেনিক, সো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে। লেপ্রোনোমাইডের একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট আছে, এটা হাইপার টেনশন করে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার মনিটর করতে হবে। এটা পরীক্ষা সামনে কি কি মনিটরিং করবো? মিথোট্রিক্সের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? এটা যেহেতু হেপাটোটক্সিক, লিভার ফাংশন টেস্ট করতে হবে। এটা বোন ম্যারো সাপ্রেশন করে, তো আমাদেরকে সিবিসি করতে হবে। পালমোনারি ফাইব্রোসিসটা এত বেশি কমন, এই জন্য এটার জন্য খুব একটা ইনভেস্টিগেশন করা লাগে না। মিথোট্রিক্সের ক্ষেত্রে আরেকটা ইনভেস্টিগেশন করা লাগে, সেটা হচ্ছে রিনাল ফাংশন দেখা লাগে। যদি কোনো পেশেন্টের রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে মিথোট্রিক্সের বন্ধ করা লাগতে পারে। তাহলে আমরা লিভার ফাংশন দেখবো, রিনাল ফাংশন দেখবো, সিবিসি করবো। মিথোট্রিক্সের মনিটরিং আমরা এই তিনটা জিনিস দেখবো। এটা আমরা যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করবো, কোনো পেশেন্টকে মিথোট্রিক্সের প্রেসক্রাইব করবো, তখন এগুলো দেখে নিবো। মিথোট্রিক্সের দেওয়ার আগে একবার দেখবো, তো আমরা মনিটরিং করবো। হাইড্রোক্সিক হাইড্রোক্সিক্লোরোকুইনের জন্য আমাদের ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে ওকুলার টক্সিসিটি। এটা রেটিনোপ্যাথি করতে পারে, ইউজুয়ালি লম্বা সময় ইউজ করার পরে এটা হয়। তাহলে কোনো পেশেন্টকে যদি হাইড্রোক্সিক্লোরোকুইন প্রেসক্রাইব করি সেক্ষেত্রে আমরা পেশেন্টের একটা বেজ লাইন দেখে নেবো, যার ভিজুয়াল ফাংশন কেমন আছে। তাহলে এটা পরীক্ষায় আসে যে আপনি পরীক্ষা সিনারি দিয়ে দেবেন যে আপনি কোনো একটা পেশেন্টকে হাইড্রোক্সিক্লোরোকুইন প্রেসক্রাইব করতে চান, তো এই পেশেন্টটা আপনার কি স্টেপ নিতে চান। তাহলে তাকে একটা অপথলমোলজিস্টের সাথে একটা কনসালটেশন করে নিতে হবে, আর তার ভিজুয়াল ফাংশনটা আগে দেখে নিতে হবে। হাইড্রোক্সিক্লোরোকুইন ডিউরিং প্রেগন্যান্সি সেফ। এরপর সে অ্যাজাথ্রোপিন। তাহলে অ্যাজাথ্রোপিন এটা এখন খুবই কমনলি ইউজ হয়। আর অ্যাজাথ্রোপিন কিভাবে কাজ করে? দিস ব্লকস লিম্ফোসাইট proliferation বাই inhibiting DNA synthesis। এটা মেটাবলিজমে কি হয়? 6 মার্কের ফ্যাক্টরি। অ্যাজাথ্রোপিন এই সাইড ইফেক্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, এটা প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তাহলে কোন কোন ড্রাগ প্যানক্রিয়াটাইটিস করে, এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা আসে। তাহলে আমরা একটা পাইলাম অ্যাজাথ্রোপিন। এছাড়া কি কি আছে? সোডিয়াম ভালপ্রাইড আছে, স্টেরয়েড আছে, থায়াজাইড ডাইউরেটিক্স আছে। আরো কিছু ড্রাগ করে, তবে এই চারটা মানে প্রিভেনশন আছে, ওগুলো বেশি আসে পরীক্ষায়। অ্যাজাথ্রোপিন একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে লম্বা সময় ধরে অ্যাজাথ্রোপিন দিলে এগুলো ম্যালিগনেন্সি হওয়ার চান্স থাকে।
এর মধ্যে বেশি ইম্পর্টেন্স নন মেলানোমা স্কিন ক্যান্সার বা কমার্শিয়াল কার্সিনোমা করতে পারে, আর একটা লিম্ফোমা করতে পারে। এসএসএফিএনটা যে মেটাবলিজম হয়, এই মেটাবলিজমটা করে হচ্ছে একটা এনজাইম যেটার নাম আছে থায়োপিউরিন মেথাইল ট্রান্সফারেজ। তাহলে কোনো পেশেন্টে অ্যাজোথ্রোপিন দেওয়ার আগে আমাদের টিপিএমটি লেভেলটা দেখতে হবে, অথবা টিপিএমটি জেনেটিক টেস্টিং করে দেখতে হবে তার টিপিএমটি অন্য কোনো ভ্যারিয়েন্টস আছে কিনা। এটা পরীক্ষা একটা অ্যাজোথ্রোপিন দেওয়ার আগে আমরা কি টেস্ট করবো, তাহলে আমরা টিপিএমটি বা থায়োপিউরিন মেথাইল ট্রান্সফারেজ লেভেলটা দেখে নিব। এরপর দেখেন অ্যালোপিরিনল ইনহিবিটস মেটাবলিজম অফ অ্যাজোথ্রোপিন। কি বলতেছে, অ্যালোপিরিনল যে একটা কি করে অ্যাজোথ্রোপিনের মেটাবলিজমটা কমায় দেয়, মেটাবলিজম ইনহিবিট করে। এর ফলে কি আছে, তাহলে অ্যাজোথ্রোপিনটা বেশি সময় ব্লাড থাকতে পারছে। এজন্য কোনো পেশেন্টের যদি অ্যালোপিরিনল এবং অ্যাজোথ্রোপিন একসাথে প্রেসক্রাইব করা লাগে, সেক্ষেত্রে অ্যাজোথ্রোপিনের ডোজটা আমরা কমাই দিই। এটা পরীক্ষা আসে যখন একটা পেশেন্টের ধরেন আইবিডি আছে বা কোনো একটা ইনফ্লামেটরি ডিজিজ আছে, পেশেন্ট অ্যাজোথ্রোপিন পাচ্ছে, এখন পেশেন্টের গাউট ডেভেলপ করছে, আপনি প্রোফাইলিক্স হিসেবে অ্যালোপিরিন দিতে চান, তো এই ক্ষেত্রে আপনার কোনো স্টেপ নিতে হবে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাজোথ্রোপিনের ডোজটা কমাইতে হবে। এটা এমআরসিবি কোর্সের মেইনলি ডেভিডসন যেহেতু আছে তাদের দিতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যালোপিরিন অ্যাজোথ্রোপিন মেটাবলিজম কমায়, এবং কোনো পেশেন্টে যদি আমরা অ্যালোপিরিন এবং অ্যাজোথ্রোপিন একসাথে দিতে চাই, সেক্ষেত্রে অ্যাজোথ্রোপিন ডোজটা কমাইতে হবে। এই তো হচ্ছে অ্যাজোথ্রোপিন প্রেগনেন্সির সেফ। তো কোনো পেশেন্ট যদি অ্যাজোথ্রোপিন আগে থেকে খেয়ে থাকে, প্রেগনেন্সি কোনো কমপ্লেন করতে পারবে। সাইক্লোফসফামাইড, সাইক্লোফসফামাইডের এটা বন্য সাবস্টিটিউশন করে জিআই ডিস্টারবেন্স করে। তাহলে জিএমআরডি সবগুলোই অলমোস্ট জিআই ডিস্টারবেন্স করে, সো এটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, বন্য সাবস্টিটিউশনটা ইম্পর্টেন্ট। সাইক্লোফসফামাইড করতে পারে, হাইড্রেশন মেনটেন করতে পারে, আর একটা হচ্ছে মেথনল নামক ডায়াগনোস করতে পারে। আমার সাথে স্যার জিজ্ঞেস করে হিমোস্ট্যাটিস কেন কিভাবে হয়, সাইকেল অফ ফসফাইড একটা মেটাবলিক প্রোডাক্ট আছে, সম্ভবত অ্যাক্রোলিন নাম, এটা মেনলি হিমোলাইসিস স্ট্যাটিস করে। তাহলে এটা পরীক্ষার সময় দেয় যে কোন যে একটা হিমোলাইসিস স্ট্যাটিস করে। তাহলে এগেন সাইক্লোফসফাইড ইজ টেরাটোজেনিক, সো এটা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে। ডিভিশন একটা বক্স আছে ডিএমআরডিস একসাথে করা, এটা সম্ভবত ইন্ডিকেশন গুলো পাঠিয়ে দেওয়া আছে, ইন্ডিকেশন পরীক্ষা করে আসলে জন্য এটা বাদ দিয়ে দিছি। তাহলে কি কি মনিটর করা লাগবে, ডিএমআরডি সবগুলোতে দেখেন এফবিসি মানে ফুল ব্লাড কাউন্ট, এটা হচ্ছে লিভার ফাংশন, সবগুলোতে মনিটর করা লাগবে। সাইক্লোস্পোরিন আর হাইড্রোক্সিক্লোরোকুইন এই দুটাতে সিবিসি বা লিভার ফাংশন দেখা লাগে না, তাহলে এই দুটো বন্যা সাবস্টেন্স করে না, লিভার ইনফ্লেমেটরি খুব একটা করে না। তাহলে এই দুটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে মনিটর করতে হবে। কিছু জিনিস ব্লু কালার দেওয়া আছে স্পেশাল, তাহলে সাইক্লোফসফামাইডের ক্ষেত্রে আমরা ইজিএফআর চেক করবো। ডেফ্লোরামাইড যেহেতু হাইপারটেনশন করে, তাহলে এগুলোর ক্ষেত্রে দুটো মনিটর করতে হবে, এটা খুব ফ্রিকোয়েন্টলি সিঙ্গেল বেস আছে। সাইক্লোফসফামাইড হাইপারটেনশন করে, রেনাল ইমপ্লিমেন্ট করে, তো বিপি দেখতে হবে, ইজিএফআর দেখতে হবে। আর হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে আমরা ভিজুয়াল ফাংশনটা দেখবো। এর পাশে বায়োলজিক্স, এটা খুব বড় একটা বক্স আছে ডেভিডসন, এত বড় বক্স যদি মুখস্থ না করতে পারেন, তাহলে যেগুলো ব্লু কালার এবং রেড কালার আছে এগুলো মুখস্থ করতে হবে। তাহলে এর মধ্যে একটা জানাইতে সিঙ্গুলার চার্জ ছিল যে ইটার রিসেপ্টর মেকানিজম অফ অ্যাকশন, দিস ইজ বিকা রিসেপ্টর ফর টিএনএফ আলফা। আর কিছু অ্যান্টিবডি আছে টিএনএফ আলফা এগেন্স্ট ইউজ করা হয়, যেমন ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুয়াব, তারপর হচ্ছে গোলিমুয়াব, তারপর হচ্ছে রিটুক্সিম্যাব, এটা হচ্ছে অ্যান্টিবডি টু CD20। তারপর হচ্ছে টসিলিজুমাব, এটা হচ্ছে ইন্টারলিউকিন 6 রিসেপ্টর অ্যান্টিবডি। আর সেকুকিনুমাব হচ্ছে ইন্টারলিউকিন 17A অ্যান্টিবডি। তারপর হচ্ছে এনাকিনজা, এটা হচ্ছে ইন্টারলিউকিন 1 বিটা রিসেপ্টর। তাহলে এগুলো আলাদা করে কেন দেওয়া হয়েছে, এগুলো আছে আমরা ওয়ার্ডে বেশি ইউজ করি, তাহলে যেগুলো আমরা ওয়ার্ডে বেশি ইউজ করি এগুলো সাদা পরীক্ষায় বেশি দেয়। তাহলে যে ড্রাগগুলো এখানে মার্ক করা আছে আলাদা করে, এগুলো খুব কমনলি ইউজ করা হয়, এগুলো মেকানিজম অফ অ্যাকশনটা মুখস্থ করতে হবে। এর আগে পরীক্ষা আসছে, সামনে আসতে পারে। যদি সবগুলো পড়তে পারেন, সবগুলো পড়তে পারলে ভালো, সবগুলো না পড়তে পারলে অ্যাটলিস্ট যেগুলো হাইলাইট করা আছে সেগুলো পড়ি। এর পাশে অ্যান্টি টিএনএফ আলফা, তাহলে অ্যান্টি টিএনএফ আলফা ইনফ্লামেটরি ডিজিজগুলোতে খুব কমনলি ইউজ করা হয়। অ্যান্টি টিএনএফ আলফা কিছু এক্সাম্পল আছে যেখানে দেওয়া আছে, ইনফ্লিক্সিমা, পেরালিমুয়াব, তারপর আছে সেটুলিজুমাব, গলিমুয়াব, ইটানাসার। তাহলে অ্যান্টি টিএনএফ কাদের কাদের কাছে দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে এটা জানা লাগবে। মেইনলি হচ্ছে অ্যাক্টিভ ইনফেকশন আমরা অ্যান্টি টিএনএফ আলফা টেস্ট করবো না, কারণ যেটা একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এছাড়া হার্ট ফেলার এবং মাল্টিপল স্ক্লেরোসিসে
অ্যান্টিনেপ আলফা দেওয়া যাবে। অ্যান্টিনেপ আলফা গুলো হচ্ছে প্রেগনেন্সিতে ইউজুয়ালি সেফ, তবে এটা যেহেতু প্লাসেন্টা ক্রস করে এবং নিউনেটাল ইমিউনোসাপ্রেশন করতে পারে, সো থার্ড ট্রাইমেস্টারে এটা বন্ধ করতে হবে। এটা একবার পরীক্ষায় সম্ভবত সিঙ্গেল এমসিকিউ আসছিল যে অ্যান্টিনেপ আলফা প্রেগনেন্সিতে বন্ধ করবে নাকি করবে না। তাহলে এখানে আমরা যখন আইবিডি পড়বো, এখানে দেখবো যে আইবিডি তো আমরা অ্যান্টিনেপ আলফা ইউজ করি। কোনো পেশেন্টের যদি অ্যান্টিনেপ আলফা ছাড়াও আইবিডি কন্ট্রোলে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিনেপ আলফা বন্ধ করে দেবো। আর যদি কোনো পেশেন্টের এমন হয় যে অ্যান্টিনেপ মানে বন্ধ করলে পেশেন্টের কন্ডিশন অনেক বেশি খারাপ হতে পারে, সেক্ষেত্রে চাইলে আমরা কন্টিনিউ করতে পারি। মানে প্রেগনেন্সিতে এটা চাইলে কন্টিনিউ করা যায়, তবে যদি এটা বাদও ডিজ কন্ট্রোল থাকে সেক্ষেত্রে বন্ধ করাটা বেটার। বিশেষ করে থার্ড ট্রাইমেস্টার এটা বন্ধ করতে হবে। এরপর আসে আমাদের প্রেজেন্টেশন শেষ, তারপরে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অপশনটা গেছে, এরপর আমাদের ডিজিজ পোর্শন। তাহলে আমাদের ফার্স্ট ডিজিজ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। তাহলে দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস। মানে কি মেইনলি এটা লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট করে বেশি, তবে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট করতে পারে। লার্জ জয়েন্টের মধ্যে কমন সাইজ কি কি আছে? হিপ জয়েন্ট, নি জয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। কোন কোন প্রফেশনের ক্ষেত্রে কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয় এটা আমাদেরকে দেওয়া আছে, ইম্পর্টেন্ট না খুব একটু। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে কি কি থাকে? ফোকাল লস অফ আর্টিকুলার কার্টিলেজ, সাবকন্ডাল অস্টিওস্ক্লেরোসিস, আর একটা থাকে সাবকন্ডাল সিস থাকে, এখানে দেওয়া নেই। এর পাশে অস্টিওফাইট থাকে। তাহলে অস্টিওফাইট, সিনডেসমোফাইট, এগুলো কোনটা কোথায় থাকে, এগুলো পরীক্ষা আসে। এরপরে কি হতে পারে? রিমডেলিং অফ জয়েন্ট কন্ট্রোল উইথ এনলার্জমেন্ট অফ অ্যাফেক্টেড জয়েন্টস। জানুয়ারি 24 একটা সিঙ্গেল স্টার ছিল ডিফাইনিং ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। তাহলে ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের ডিফাইনিং ফিচার। মুখস্থ করতে হবে। এটা গেছে সিঙ্গেল যেহেতু আসছে, ভবিষ্যতে আসতে পারে। এরপর রিস্ক ফর অস্টিওআর্থ্রাইটিস, এমসিকিউর জন্য পড়ে রাখবেন, কোনো কোনো বই ক্লাসে দেখে নিন। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমরা প্রথমে ডিসকাস করছি যে অস্টিওআর্থ্রাইটিস গুলো ইউজুয়ালি গ্রাজুয়াল অনসেট থাকে এবং ক্রনিক হিস্ট্রি থাকে, মানে লম্বা সময় হিস্ট্রি থাকে। মেইনলি নির্ভর করে লার্জ জয়েন্ট, যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, আর স্পাইনে ইনভলভ করতে পারে সামটাইমস। স্পাইনে মেইনলি ইনভলভ করে সার্ভাইকাল এবং লাম্বার স্পাইন। আর স্মল জয়েন্ট যদি ইনভলভ করে সেক্ষেত্রে পিআইপি এবং ডিআইপি দুইটাই ইনভলভ করবে। তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস আর হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, এই দুটার ক্ষেত্রে পিআইপি ডিআইপি বোথ ইনভলভমেন্ট হয়। অস্টিও আর্থ্রাইটিস ক্ষেত্রে আমাদের বলছিলাম নি, হিপ এবং স্পাইন এগুলোতে বেশি কমনলি ইনভলভমেন্ট হয়। অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। নি জয়েন্টের ক্ষেত্রে ইউজুয়ালি বাইল্যাটারাল এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, তবে সামটাইমস ইউনিল্যাটারাল ইনভলভমেন্ট হতে পারে। তবে টিপিক্যাল হচ্ছে বাইল্যাটারাল এবং সিমেট্রিক্যাল। এবং এগুলোর ক্ষেত্রে কি হবে? পেইনটা অ্যাক্টিভিটির সাথে বাড়বে, টেস্ট মিলে কমবে। আরেকটা আছে যে কোনো পেশেন্টের অস্টিওআর্থ্রাইটিস থাকে এবং এগুলোর এই পেশেন্ট যদি সাডেন সিভিয়ার পেইন এট দ্য ব্যাক অফ নি বা এট দ্য ব্যাক অফ লেগ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোসিস কি? তাহলে সেক্ষেত্রে আমরা রাপচার বেকার চিন্তা করবো। তাহলে ইউনিল্যাটারাল লেগ সুয়েলিং এর আমাদের কিছু ডিফারেন্সিয়াল আছে, যেমন সেলুলাইটিস, তারপর হচ্ছে ডিভিটি, তারপর হচ্ছে মাসেল রাপচার, তারপর রাপচার বেকারসিস। তাহলে এগুলো অনেক সিঙ্গেল বেস্ট আসে, অনেকটা এমসিকিউ আসবে। তাহলে কোনো পেশেন্ট যদি অস্টিওআর্থ্রাইটিস হিস্ট্রি থাকে, সাডেন সিভিয়ার পেইন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে বেকার সিস্টার ডায়াগনোসিস হিসেবে কনসিডার করবো। এক্সামিনেশন করলে বেশ কিছু ফাইন্ডিংস পাওয়া যায়। এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের কোয়াড্রিসেপস মাসল উইকনেস এন্ড ওয়েস্টিং থাকে। এরপর আছে রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকবে, বোন সুয়েলিং থাকবে। আর একটা কি পাবো? ক্রিপিটাস পেতে পারি। ক্রিপিটাসটা বলতে বোঝায় আসলে যে হচ্ছে আপনার ইলেকট্রনিক্স কোনো কিছু, যেমন ফ্রিজ বা টিভি, এগুলোর সাইডে এক ধরনের সোলার টাইপের জিনিস থাকে, চাপ দিলে একটু সাউন্ড হয়, ওই ওই সাউন্ডটাকে বোঝায়। পালপেট করলে আপনার মনে হয় ভিতরে পানি পানি মনে আছে। এর পাশে হিপোস্টাটিস খুব একটা ইম্পর্টেন্ট না। হিপোস্টাটিস একটা জিনিস থাকতে পারে, যে আর্লিয়েস্ট এন্ড মোস্ট সেন্সিটিভ সাইন অফ হিপোস্টাটিস, পেইন এন্ড রেস্ট্রিকশন অফ ইন্টারনাল রোটেশন উইথ হিপ ফ্লেক্স। এটা হচ্ছে আর্লিয়েস্ট এন্ড মোস্ট সেন্সিটিভ সাইন ফর হিপোস্টাটিস। যদি মুখস্থ করতে পারেন এটা সিঙ্গেল আসতে পারে। তাহলে আমরা দেখতে বলছিলাম অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস, এখানে ছিল এক্সটার্নাল রোটেশনের রেস্ট্রিকশন। আর হিপোস্টাটিসে পারলাম ইন্টারনাল রোটেশনের রেস্ট্রিকশন। প্রস্তাটিস হচ্ছে আপনারা অনেক সময় স্পেনে ইনভলভ করতে পারেন, এটা বললাম সার্ভে এবং লার্ভার স্পেন বেশি কমন, এটা খুব একটা দরকার নেই। সিমটমস এন্ড সাইন্স অফ প্রস্তাটিস, এগুলো আমরা ডিসকাস করছি। ইনসিডিয়াস অনসেট অফ মানস অর ইয়ার্স,
লম্বা সময় হিস্ট্রি থাকবে। ভ্যারিয়েবল আর ইন্টারমিডিয়েট ন্যাচারাল অফ টাইম, মানে মাঝে মাঝে পেশেন্টের স্পন্টানেসলি ব্যথা ভালো যেতে পারে, মাঝে মাঝে ব্যথা অনেক বেশি বেড়ে যেতে পারে। মেইনলি রিলেটেড টু মুভমেন্ট অ্যান্ড ওয়েট বেয়ারিং লিড বাই রেস্ট। পেশেন্ট যখন হাঁটাচলা করবে, কোনো অ্যাক্টিভিটি করবে, তখন পেইনটা বেশি হবে, রেস্ট নিলে ব্যথাটা কমে যাবে। এই হচ্ছে মাইল্ড মর্নিং স্টিফনেস। তাহলে মর্নিং স্টিফনেসটা মেইনলি থাকতেছে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেন যেগুলোতে, যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এগুলোতে। তবে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রেও মর্নিং স্টিফনেস থাকতে পারে। ডিফারেন্সটা কি? এক্ষেত্রে ডিউরেশনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে মর্নিং স্টিফনেস থাকে সেটা ইউজুয়ালি থাকে মোর দ্যান 1 আওয়ার। এসএলই বা এক্সাইল স্পন্ডিলাইটিস যেগুলো থাকে সেগুলো ইউজুয়ালি 30 মিনিটস টু 1 আওয়ার থাকতে পারে। আর অস্টিওআর্থ্রাইটিস যে স্টিফনেস থাকে এটা খুব শর্ট ডিউরেশন থাকবে, তাহলে লেস দ্যান 15 মিনিটস। তাহলে ডিউরেশনটা আমাদেরকে দেখতে হবে। অনেক সময় পরীক্ষায় মর্নিং স্টিফনেস দেখলেই আমাদের হয়তো রিউমাটয়েড চিন্তা না করি। তাহলে অস্টিওআর্থ্রাইটিস ক্ষেত্রে মর্নিং স্টিফনেস থাকতে পারে, তো ভেরি শর্ট ডিউরেশন। ক্লিনিক্যাল সাইন কি কি পাবো এগুলো আমরা অলরেডি ডিসকাস করছি, ওইগুলো একই আবার লিখছে। এর পাশে ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেলাইজ নোডাল অস্টিওআর্থ্রাইটিস, তাহলে এটা এমসিকিউ বা এসবি আসতে পারে। এটা অস্টিওআর্থ্রাইটিস, এটা ভ্যারিয়েন্ট। এখানে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা ফিমেল প্রিডমিনেন্স, সম্ভবত 10:1 রেশিও, মানে ফিমেলের বেশি কম। আর একটা হচ্ছে এটা স্ট্রং জেনেটিক প্রিডিসপোজিশন আছে, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। বাকিগুলো এমসিকিউ জন্য পড়ে নেবেন। আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, এটা এমসিকিউ জন্য পড়তে হবে, জাস্ট কি কি পয়েন্ট আছে এগুলো মুখস্থ করতে পারে, সিঙ্গেল একটু খুব একটা আসে না। এখানে আমার জন্য ইম্পর্টেন্স আছে হিমোক্রোমাটোসিস। তাহলে হিমোক্রোমাটোসিস একটা আমরা পড়ছি সিউডো গাউট করতে পারে, আর একটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসও করতে পারে। এখানে তেমন কিছু বুঝার নেই। তাহলে আমাদেরকে মনোআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস এই দুটো খুব ভালো করে পড়তে হবে। আর ফার্মাকোলজি যেগুলো আছে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, সেফ ইন প্রেগন্যান্সি, টেরাটোজেনিক কোনগুলা, এগুলো খুব ভালো করে পড়তে হবে। আর এখানে থেকে তেমন কিছু নাই। আর পোস্টগ্রাম আসলে লিটারেচার ক্লাস, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আজকে যে চ্যাপ্টার আমরা ডিসকাস করলাম এখান থেকে মোটামুটি শিওর থাকবে কোশ্চেন থাকবে। তাহলে কোনো কিছু জিজ্ঞাসা থাকতে পারলে বা কোনো কিছু যদি না বুঝেন তাহলে বলতে পারেন, ওগুলো আমরা ডিসকাস করবো। না হলে আমি এখানে ক্লাস শেষ করবো। আর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকে ক্লাস পর্যন্তই। ওকে, ওয়েলকাম।